আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বরাবরের মতোই আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি মূলত বাংলার ধারাবাহিক ক্লাসে। অর্থাৎ আপনারা কিন্তু ইতিমধ্যেই অবগত রয়েছেন আমাদের যে এনটিআরসি বা নিবন্ধনকে কেন্দ্র করে আমাদের যে ফ্রি আয়োজন, সেটার ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা 17তম দিনের মতো হাজির হয়েছি। অর্থাৎ আজকে আমাদের ক্লাসের বা আজকে আমাদের পড়ার আলোচ্য বিষয় হচ্ছে প্রকৃতি ও প্রত্যয়, এবং মুখস্থ বেজের মধ্যে রয়েছে হচ্ছে পরিভাষা। তো আমরা ক্লাস শুরু করে দিব, তার আগে একটু কথা বলে নিব। সেটা হচ্ছে আমার ক্লাসগুলো বা আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। হ্যাঁ, আমার কথাবার্তা সব ঠিক আছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা, সাউন্ডের কোনো প্রবলেম আছে কিনা। আশা করি সমস্যা হচ্ছে না। যে অনেকে সালাম জানিয়েছেন, তানজিলা, জান্নাতুল ফেরদাউস সহ আরও অনেকেই সালাম জানিয়েছেন। ওয়ালাইকুমুস সালাম। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে আমরা ক্লাস শুরু করব। শুরু করার আগে আমাদের নিশ্চয়ই আপনারা জানেন আমাদের যে বইয়ের যে বিষয়টা, আপনারা যারা বইটা অলরেডি এখনও কেনেননি, চাইলে আপনি আমাদের এই বইটা ক্রয় করার মাধ্যমে আমাদের যে প্রতিনিয়ত যে পরীক্ষাগুলো হচ্ছে ফ্রি, সেগুলো কিন্তু আপনারা চাইলেই অংশগ্রহণ করতে পারেন। তো আজকে মজার ব্যাপার হচ্ছে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের প্রকৃতি ও প্রত্যয়ের যে পড়াটা আমরা কিন্তু অনেকেই, বিশেষ করে আমরা ক্লাস 6 থেকে শুরু করে এখন আমরা চাকরি পর্যন্ত পড়ে আসছি, বাট অনেকেই কিন্তু আমরা এই অধ্যায়টা খুব ভয় পাই। সমস্যার থেকেও কিন্তু আমরা এই অধ্যায়টা অনেক বেশি ভয় পাই, এবং অনেকেই কিন্তু পরীক্ষার জন্য এই অধ্যায়টাকে আমরা স্কিপ করে যাই। তো যেটা আসলে মোটেও বুদ্ধিমানের কাজ নয়। তো আমি আজকের ক্লাসে মূলত আমি এই প্রকৃত এবং প্রত্যয় টোটালে 3টা ক্লাস নেব। তো 3টা ক্লাসের মধ্যে আজকে আমার ফার্স্ট ক্লাস। তো আমি আপনাদেরকে এইটা বলবো না যে আমি এই 3টা ক্লাসে আপনাদের একদম সব কিছু বুঝিয়ে দিব, বাট এইটুকু ইনশিওর করতে পারি যে আমার ক্লাস করার পরে ইনশাল্লাহ পরীক্ষায় যে প্রশ্নগুলো হয় নর্মালি, সেগুলো আশা করি কমন পাবো। আমি বলছি না যে আমরা একদম প্রকৃতি প্রত্যয় একদম সব কিছু এ টু জেড একদম ভালোভাবে শিখে যাব 3টে ক্লাসে, বাট আমি এইটুকু ইনশিওর করছি যে ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাওয়ার জন্য বা কমন উপযোগী, পরীক্ষায় কমন যেরকম যাতে পড়ে, সেই জন্য আসলে আমাদের যতটুকু পড়া দরকার, যতটুকু আমাদের জানা দরকার, সেই বিষয়গুলো আমরা একটু ক্লিয়ার করব। তো শুরুতেই আমরা খেয়াল করব যে প্রকৃতি এবং প্রত্যয়ের আমাদের এই অধ্যায়টা মূলত চাকরি পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি একটু দেখব। খেয়াল করি এই টপিকটা বা এই অধ্যায়টা চাকরি পরীক্ষার জন্য বা এনটিআরসি এর জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা একটু খেয়াল করি। আমরা স্লাইডে কিন্তু দেখতে পাচ্ছি প্রকৃতি এবং প্রত্যয় আমাদের কলেজ থেকে শুরু করে স্কুল এবং স্কুল 2 সব জায়গায় কিন্তু আমরা এই অধ্যায় থেকে প্রশ্ন আসতে দেখি। বিশেষ করে 18তম নিবন্ধনে একটা ছিল, 17তে 2টা, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সবগুলোই, যদিও প্রথম দিকে অতটা আসেনি, বাট পরবর্তীতে কিন্তু আমরা এই অধ্যায় থেকে মিনিমাম একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। প্রায় স্কুল 1 এবং স্কুল 2 সব জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই অধ্যায়টা থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন করা হয়। তো আমরা এই অধ্যায়টা শিখব, তার আগে একটু কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা কিন্তু যখন একটা বাড়ি করা হয় নর্মালি কিন্তু আমরা একবারই 4তলা 5তলা বাড়ি করি না। আমরা আগে এই বাড়ি করার আগে আমরা কি করি, মেইন ভিত্তি যেটা মেইন যে কনস্ট্রাকশনের যে ভিত্তিটা পিলার যেগুলো, সেগুলো কিন্তু আগে আমাদের স্ট্রংভাবে করতে হবে। তো সুতরাং আমরা এই অধ্যায়টা শেষ করার আগে আমাদের যে ভিত্তি যে পিলারটা, সেটা আগে আমরা কিন্তু ভালোভাবে মজবুত করে নেব, তারপরে আমরা আস্তে আস্তে ডিপলির দিকে যাব। তো আমরা যদি এইটা মূলত আমরা যদি বেসিক ভালোভাবে না জানি একদম, তাহলে কিন্তু আমরা শেষের দিকে গিয়ে কোনো কিছুই বুঝতে পারবো না। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। যেমন আমরা অঙ্ক করতে গিয়ে আমি যদি প্রথম থেকে সিকোয়েন্স অনুযায়ী না করি, শেষে কিন্তু আমি অ্যান্সার মিলাতে পারবো না। তো সুতরাং আমরা প্রথম থেকে ধৈর্য সহকারে একটু মনোযোগ সহকারে দেখব। তো আমি আশা করছি, অন্তত আমি এইটুকু বিশ্বাস করি যে আপনারা যারা হয়তোবা অনেকেই এই অধ্যায়টা স্কিপ করে যেতেন, পড়তেন না, তো আমি এই ভয়টা যেন আপনাদের দূর করতে পারি যে এই অধ্যায়টা যেন আমরা খুব সুন্দরভাবে ভালোভাবে বুঝিয়ে পড়তে পারি। তো সেটার যতটুকু চেষ্টা আমার জায়গা থেকে আমি চেষ্টা করব। ওকে, তো খেয়াল করি পরিভাষার বিষয়টা হচ্ছে আমরা দেখে আসছি যে
পরিভাষাও কিন্তু এই এনটিআরসি এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এনটিআর জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ বলা যায় কলেজের ক্ষেত্রে, আর স্কুল 1 স্কুল 2 দুই জায়গায় বলা যায় যে। তো এই মুখস্থ বেই যেগুলো রয়েছে আপনারা অবশ্যই বিগত প্রশ্নগুলো ভালোভাবে পড়বেন। বিগত মানে শুধু বিগত ব্যাপারটা এরকম না, অর্থাৎ শুধু যে এনটিআরসি প্রাইমারি কলেজ বা হচ্ছে বিসিএস এর প্রশ্ন, ব্যাপারটা এটা না। বিগত বলতে আপনার কাছে যে জব সলিউশন বইটা রয়েছে সেই জব সলিউশন A to Z সুন্দরভাবে বিগত প্রশ্ন পড়বেন, এবং একই সাথে শেষ করার পরে আপনি চাইলে ভেতর থেকেও বিস্তারিত পড়তে পারেন। তো আমরা আমাদের স্লাইডে ফিরে যাচ্ছি। স্লাইডে খেয়াল করি, আমাদের প্রকৃতি প্রত্যয়ের যে জানবো, তার আগে আমরা জানবো যে এই প্রকৃতি এবং প্রত্যয় এই বিষয়টা আসলে প্রত্যয়ের সাথে সন্ধি এবং বিভক্তির কিছু পার্থক্য আছে। প্রত্যয়ের সাথে সন্ধি এবং বিভক্তির কিছু পার্থক্য, সেটা একটু আমরা জানার চেষ্টা করব। আমরা যখন সন্ধি ক্লাস করি একটা জিনিস খেয়াল করি, সন্ধিও কিন্তু আমরা বিচ্ছেদ করি, পূর্ব পদ এবং পরপদ রয়েছে। একই রকম আমরা প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে কিন্তু আমরা দুইটা অংশকে বিভক্ত করতে দেখি। তো এখন ব্যাপার হচ্ছে আমরা সন্ধিটাকে আসলে কিভাবে খেয়াল করব। আমরা যদি একটু উদাহরণগুলো খেয়াল করি, বিদ্যা যোগ আলয়, আমরা কিন্তু জানি যে বিদ্যালয়ের সন্ধি বিশেষ হচ্ছে বিদ্যা যোগ আলয়। তারপর যদি বলা হয় ছাত্র যোগ আবাস, এটা কি হবে? ছাত্রাবাস। তারপর যদি বলা হয় অন্য যোগ অন্য, তো এই সবগুলোই কিন্তু সন্ধির উদাহরণ। এই সবগুলো হচ্ছে সন্ধির উদাহরণ। তো এখন এই সন্ধির সাথে আসলে প্রত্যয়ের পার্থক্যটা কি সেটা একটু আমরা দেখব। আমরা খেয়াল করি এখানে কিন্তু সন্ধির ক্ষেত্রে বিদ্যা আলয় এই দুইটারই কিন্তু, অর্থাৎ প্রথম শব্দ, অর্থাৎ দুইটা শব্দেরও কিন্তু কি থাকবে? দুইটা শব্দের হচ্ছে অর্থ থাকবে। যদি পূর্বপদ অর্থাৎ দুই পাশের অর্থ যদি আমরা পাই, সেক্ষেত্রে কি আমরা সেটা কি বলবো? সন্ধি বলবো। আর প্রত্যয়ের ক্ষেত্রে যেটা হয় যে খেয়াল করি সোনালীর ক্ষেত্রে সোনা যোগ আলী, সোনালী। হ্যাঁ, তো এখন ব্যাপার হচ্ছে যে আমরা কিছু উদাহরণ দিচ্ছি, যে উদাহরণের মাধ্যমে আসলে আমরা আরো বিস্তরভাবে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাব। তো এখন একটু খেয়াল করি, মোগলাইকে যদি আমরা ভাঙাই, যে মোগল যোগ আই। তো এখন আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবো যে এখানে দুই পাশেই যেই শব্দগুলো রয়েছে, সেই দুই পাশের শব্দগুলোই কিন্তু এক পাশে সন্ধির ক্ষেত্রে কিন্তু দুইটা পদের অর্থ বোঝাচ্ছে, অর্থাৎ বিদ্যা এবং আলয়ের কিন্তু আলাদা অর্থ রয়েছে। কিন্তু এই পাশে বজ এবং তি, বস যোগ তি, তো উক্তি, এই উক্তিটা কিন্তু আসলে আমরা পরে আসবো যে বস কেন হলো, এখানে ধাতু কেন হলো, আর সোনা যোগ আলী, সোনালী। তো এই ক্ষেত্রে আসলে আলী কিভাবে আসলে, এই বিষয়গুলো আমরা পরে জানবো, বাট আমরা আগে একটু দেখবো যে আমাদের বেসিকগুলো একটু আমরা ক্লিয়ার করব। তো সোনালী খেয়াল করি, সোনা যোগ আলী, এখানে একটা আলী আই, হ্যাঁ, মোগল যোগ আই, মোগলাই। তো এখন এখানে খেয়াল করি তি, আলী, আই, এগুলোর কিন্তু আলাদা অর্থ নাই। তার মানে আমরা সন্ধির ক্ষেত্রে কি পেলাম? যে দুই পাশেই হচ্ছে অর্থ থাকবে, অর্থাৎ আর এই পাশে যেটা থাকবে, অর্থাৎ প্রত্যয়ের ক্ষেত্রে আমরা কি জানি, প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে আমরা কি জানি, যে এখানে দুই পাশে অর্থ থাকবে না, এবং কি হবে? দুই পাশে অর্থ এখানে কিন্তু থাকবে না, অর্থাৎ অতিরিক্ত অর্থ থাকবে না, কিন্তু একটা শব্দাংশ থাকবে, যেটা আমরা শেষের দিকে দেখতে পাচ্ছি। তো আমরা যদি এইটা বিভক্তির ক্ষেত্রে যদি একটু তুলনা করি, বিভক্তির সাথে কম্পেয়ার করি, বিভক্তিও কিন্তু শব্দের শেষে বসে, প্রকৃতিপুত্র কিন্তু শব্দের শেষে বসে। আমরা একটু খেয়াল করি, যদি বলা হয় কলম, তো এখন এখানে যদি একটা এ বিভক্তি দেওয়া হয়, তাহলে সেটা কি হবে? কলমে। বা আমরা যদি বলি যে এই কলমে ভালো লেখে, তাহলে এই কলমের কিন্তু কোনো অর্থ পরিবর্তন হচ্ছে না। আমরা এ বিভক্তি আমরা জানি যে এ অন্তস্থ অ তে, এগুলো হচ্ছে কি সপ্তম বিভক্তি। তো আমরা কলমের সাথে যদি একটা এ বিভক্তি যুক্ত করি, তাহলে এই কলমের কিন্তু কোনো অর্থের পরিবর্তন হয় না, কলম কিন্তু কলমই থাকবে। কিন্তু আমরা যদি প্রত্যয়ের ক্ষেত্রে চিন্তা করি, এই কলমকে যদি আমরা কি করি, একটা ই প্রত্যয় যুক্ত করি, তখন কিন্তু এই কলমটা আর কলম থাকে না, কি হয়ে যায়? কলমি।
এই কলমটা হচ্ছে কি হয়ে যায় কলমি, বা আমরা জানি যে কি গ্রাম অঞ্চলে শাক পাওয়া যায়, অর্থাৎ কলমি শাক পাওয়া যায়, বা অনেকে কিন্তু কলমি শাক খেতে পছন্দ করেন। তো ব্যাপারটা হচ্ছে যে প্রত্যয়ের ক্ষেত্রে কিন্তু নর্মালি একটা শব্দের পরিবর্তন হয়ে যাবে, কিন্তু এই বিভক্তির ক্ষেত্রে কিন্তু কোনো শব্দের পরিবর্তন হবে না, শব্দ যেটা সেটাই থাকবে, অর্থ কিন্তু ওইটাই থাকবে, কিন্তু প্রত্যয়ের ক্ষেত্রে অর্থটাই চেঞ্জ হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে বেসিক জিনিসটা হচ্ছে এইটুকুই পার্থক্য, এইটুকুই আমাদের বেসিক পার্থক্য। তো এখন আমরা খেয়াল করব, আমার কিছু এখানে উদাহরণ দেওয়া রয়েছে, এই উদাহরণের মাধ্যমে আমরা প্রকৃতি জানবো প্রথমে, তারপর প্রত্যয় জানবো, এবং বেসিক কিছু জেনে আমরা আস্তে আস্তে ডিপে যাওয়ার চেষ্টা করব। তো খেয়াল করি, একটু মনোযোগ দিয়ে সবাই সবাই একটু মনোযোগ দেই। সবাই আমরা একটু মনোযোগ দেই, খেয়াল করে এখানে বেশ কয়েকটি উদাহরণ দেওয়া রয়েছে। তার মধ্যে কি কি রয়েছে, যে দেখা, এটা হচ্ছে কি রয়েছে দেখ যোগ আ। তো এখন কথা হচ্ছে যে লিখা, আমরা কিন্তু অনেক ভাষায় কথা বলি, অর্থাৎ আমরা কিন্তু অনেক ভাষা সম্পর্কে জানি, কিন্তু মূলত আমরা বাংলা ভাষায় কথা বলি, এবং বাংলা বলতে বলতে হচ্ছে আমরা কি অভ্যস্ত। তো এখানে কিছু শব্দ রয়েছে যেগুলো আমাদের খুবই পরিচিত। একটু খেয়াল করি, দেখাকে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে, দেখ যোগ আ, অর্থাৎ সরিয়া যুক্ত হবে। খেয়াল করি, দেখ যোগ আ। তারপর কি লিখাকে যদি ভাঙানো হয় লিখ যোগ আ, বলাকে যদি ভাঙানো হয় তাহলে কি হবে, বল যোগ আ। এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু একটা কি যুক্ত হয়েছে, শেষে হচ্ছে আ, অর্থাৎ ধরাকে যদি বলা হয় ধর যোগ আ, করা হচ্ছে কি কর যোগ আ। তো এখন কথা হচ্ছে আমাদের যে মূল শব্দ আমরা জানলাম, মূল শব্দ হচ্ছে কি, এগুলো হচ্ছে কি মূল শব্দ আমরা জানলাম। তো এখন এখানে কিন্তু দুইটা পার্ট পেয়েছি, যুগ প্লাস চিহ্ন দিয়ে আমরা দুইটা অংশ পেয়েছি, একটা প্রথম একটা শেষ। তো দেখাকে যখন আমরা চিন্তা করি যে নর্মালি ভাঙার চিন্তা করা হয়, আপনি একটু খেয়াল করতে দেখ যোগ আ, দেখা। তো এখন খেয়াল করি এই প্রথম অংশ যেটা, সে এই প্রথম অংশটাকে কি কি বলবো, এই প্রথম অংশকে বলবো হচ্ছে আমরা প্রকৃতি। একটু খেয়াল করি, সবাই একটু মনোযোগ দেই, সবাই একটু মনোযোগ দেই। এই প্লাস চিহ্নর প্রথম অংশ যেগুলো রয়েছে সবগুলোকে আমরা কি বলবো, প্রকৃতি বলবো, সবগুলোকে আমরা বলবো হচ্ছে প্রকৃতি, প্রকৃতি। আর পরবর্তীতে যে সরেয়াগুলো রয়েছে, বা যেই বিষয়গুলো রয়েছে, যে বর্ণগুলো রয়েছে, সেগুলোকে আমরা কি বলবো, প্রত্যয়, সেগুলোকে বলবো হচ্ছে আমরা প্রত্যয়। তো এখন আমরা একটু সবাই মনোযোগ দেই, সবাই একটু খুব ভালোভাবে মনোযোগ দেই। তো প্রথমে আমরা কি করলাম, প্রথম যেটা আমরা ভাঙলাম সে প্রথম অংশটার নাম হচ্ছে কি প্রকৃতি, আর পরের অংশটার নাম হচ্ছে কি প্রত্যয়। তাহলে আমরা একটু খেয়াল করি যে আমরা জানি কি প্রকৃতি হচ্ছে কয় প্রকার, দুই প্রকার। প্রকৃতি কয় প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে নাম প্রকৃতি, আর একটা হচ্ছে কি ক্রিয়া প্রকৃতি। তাহলে আমি জানবো কিভাবে যে কোনটা নাম প্রকৃতি, আমি কিন্তু খেয়াল করি আমাদের টপিক হচ্ছে কি প্রকৃতি প্রত্যয়, তাই না, প্রকৃতি প্রত্যয়। তো কথা হচ্ছে আমি প্রকৃতি এবং প্রত্যয় দুইটাই কিন্তু আমি বেসিকভাবে দেখিয়েছি কোনটাকে প্রকৃতি বলে কোনটাকে প্রত্যয় বলে। বাট আমাদের পরীক্ষায় আসে কি, পরীক্ষায় আসি হচ্ছে কোনটা কোন প্রত্যয়, কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয় না আসলে কি, এগুলো আমরা জানবো একটু আস্তে আস্তে। খেয়াল করি, তো প্রথম অংশ আমরা জানলাম হচ্ছে প্রকৃতি, পরের অংশ জানলাম প্রত্যয়। তাহলে প্রকৃতি হচ্ছে কয় প্রকার, প্রকৃতি হচ্ছে দুই প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ক্রিয়া, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে কি নাম। তা আমরা যদি এভাবে বলি যে কাম আর নাম, হ্যাঁ কাম আর নাম, কাম মানে কি কাজ, ক্রিয়া, যেটাকে আমরা কাজ বোঝাই বা ক্রিয়া বোঝাই, কাম বোঝাই কাজ বোঝাই, সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো হচ্ছে আমরা, এই যে খেয়াল করি এখানে কিন্তু প্রকৃতির মধ্যে, অর্থাৎ এই যে আমরা এই শব্দগুলোকে যে ভাঙিয়েছি, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে একটা মূল শব্দ, একটা কি ধাতু। তো আমরা যখন পরবর্তী স্লাইডগুলো খেয়াল করব, যে এখানে লেখা আছে কি, যে শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না তাকে আমরা প্রকৃতি বলবো। তো এখন একটু খেয়াল করি, এই যে শব্দ, এই শব্দগুলোকে কিন্তু আর কোনো অংশে ভাগ করা যাবে না, এই জন্য আমরা এটাকে কি বলবো, প্রকৃতি। তো এখন কথা হচ্ছে এই প্রকৃতিকে যদি আমরা কি জানি, ক্রিয়া বোঝাই, কাম নাম তার মানে কি কাজ, ক্রিয়া যদি বোঝাই সেটাকে আমরা কি বলবো, ক্রিয়া প্রকৃতি। তার মানে এখানে যদি দেখ একটা কি ক্রিয়া বোঝাচ্ছে, তার মানে যদি ক্রিয়া বোঝায় সেক্ষেত্রে এখানে একটা কি চিহ্ন বসবে, হর্ষ চিহ্ন বসবে, এবং একটা ধাতু চিহ্ন হবে। ঠিক একই রকম ভাবে লিখা, লিখ যোগ আ, লিখা, এখানে একটা হর্ষ চিহ্ন বসবে, একটা ধাতু চিহ্ন বসবে। বলা, হর্ষ চিহ্ন ধাতু চিহ্ন। কেন, এই সবগুলো দ্বারাই কিন্তু কাজ বোঝাচ্ছে। আমরা কি জানলাম, যদি কাজ বোঝাই
যদি কাজ বোঝায় তাহলে সেটা একটা অবশ্যই একটা সামনে ধাতু থাকবে এবং আমরা হসন্ত বসাবো। হসন্ত কোথায় বসবে? দুইটা বর্ণ থাকবে, দুইটা বর্ণের শেষের অংশটা হসন্ত বসাবো। আচ্ছা, ওইদিকে আমরা পরে আসি। তো পরবর্তীতে খেয়াল করি যে ধরা, ধর যোগ আ, তারপর কি কর যোগ আ, করা। তো এই সবগুলোই হচ্ছে কি? সবগুলো হচ্ছে কাজ বোঝাচ্ছে। যদি কাজ বোঝায় সেটাকে আমরা কি বলবো? ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি। তো ক্রিয়া প্রকৃতির মূল অংশকে আমরা কি বলবো? ধাতু বলবো। এটা একটু মাথায় রাখবো, ধাতু বলবো। এখন পরবর্তী অংশগুলো একটু খেয়াল করি। এই চোরা, চোর যোগ আ, এই চোরটা কিন্তু একটা কি বোঝাচ্ছে? নাম বোঝাচ্ছে, কোনো ক্রিয়া বোঝাচ্ছে না। অর্থাৎ আমরা এখানে লিখেছি কি? নাম এবং কাম, কাম দ্বারা আমরা বোঝাচ্ছি হচ্ছে ক্রিয়া বা কাজ বোঝাচ্ছে। তার মানে কাজ বোঝালে আমরা কি পেলাম? প্রকৃতি। আর পরবর্তীতে যদি আমরা এখানে নাম পাচ্ছি, অর্থাৎ হাতাকে যদি, হাতকে যদি ভাঙানো হয়, হাতাকে হাত যোগ আ, বাঘাকে বাঘ যোগ আ, এই সবগুলো হচ্ছে নাম। তাহলে যদি নাম পাই সেক্ষেত্রে এটার নাম হবে কি? এটার নাম হবে হচ্ছে নাম প্রকৃতি। এগুলোর নাম হচ্ছে নাম প্রকৃতি। এগুলোর নাম হচ্ছে নাম প্রকৃতি। আর এগুলোর নাম হচ্ছে কি? আমরা জানলাম এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। একটা জানলাম নাম প্রকৃতি, আর একটা জানলাম কি? ক্রিয়া প্রকৃতি। তো এই বিষয়গুলোই আমরা আরো বিস্তারিত জানবো। জাস্ট একটু মাথায় রাখি, প্রথম অংশকে আমরা প্রকৃতি বলবো, পরের অংশকে আমরা প্রত্যয় বলবো। এখন আমরা যে এই প্রকৃতি প্রত্যয় নির্ণয় করব সেটা মূলত কি দেখে নির্ণয় করব? সেটা কিন্তু আমরা এই লাইনটা, অর্থাৎ প্রথম যে অংশটা সেটা থেকে নির্ণয় করব, অর্থাৎ প্রকৃতি দেখে আমরা নির্ণয় করব। কেননা সেই প্রত্যয়ের ক্ষেত্রে কিন্তু সবগুলো বর্ণই কিন্তু একই রকম। তাহলে এই একই রকম বর্ণ থাকলে আমরা বুঝবো কিভাবে যে আসলে কোনটা কি হবে? তাহলে আমরা বুঝবো কিভাবে? এই প্রকৃতি দেখে আমরা নিশ্চিহ্নিত করব যে আসলে কোনটা কোন প্রত্যয়। তাহলে এখানে দেখ, দেখা কি? আমরা দেখ যোগ আ, এখানে একটা ক্রিয়া বোঝাচ্ছে। তার মানে কি? এটা হচ্ছে কৃত প্রত্যয়, রাইট? এটা হচ্ছে কৃত প্রত্যয়, একটা ক্রিয়া বোঝাচ্ছে। তার মানে কি? এখানে চোর দ্বারা কি বোঝাচ্ছে? চোর দ্বারা একটা নাম বোঝাচ্ছে। তার মানে এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তো আমরা আরো একটু বিস্তারিত খেয়াল করি প্রকৃতি। তাহলে আমরা প্রকৃতির কয় ভাগে ভাগ করলাম, একটু সংজ্ঞাটা খেয়াল করি। যে কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না। অর্থাৎ আমরা দেখেছি এই চল, এটাকে আর কিন্তু ভাগ করা, এটাকে কিন্তু এই চলটাকে আর ভাগ করা যায় না। ঠিক আছে? যে অংশকে আর ভাগ করা যায় না তাকে আমরা কি বলবো? প্রকৃতি। এখন এখানে দুইটা উদাহরণ রয়েছে, ঢাকাই এবং কি? চলন্ত। তো এখন কথা হচ্ছে এখানে যে আমরা কি দেখে বুঝবো এটা হচ্ছে কি? প্রকৃতি। প্রথম অংশটা প্রকৃতি, পরের অংশটা হচ্ছে কি? প্রত্যয়। তাহলে এই প্রকৃতি দেখে আমরা বুঝবো যে এটা আসলে নাম প্রকৃতি নাকি ক্রিয়া। যদি নাম বোঝায় তাহলে এটা হচ্ছে নাম প্রকৃতি, যদি ক্রিয়া বোঝায় তাহলে হচ্ছে কি? এটা ক্রিয়া প্রকৃতি। তো এটা আমরা এইটুকু মোটামুটি ক্লিয়ার হলাম। তাহলে কি? নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি আমরা জানলাম যদি নাম বোঝায়। তাহলে এখন একটু খেয়াল করে, নাম এটা কিন্তু আমরা এতটাই পরীক্ষায় আসছে যে আমরা না বুঝেই কিন্তু মুখস্থ করে আসছে। কি? বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? পরীক্ষায় কিন্তু প্রচুর প্রশ্ন আসে যে বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় হচ্ছে প্রাতিপদিক। এই প্রাতিপদিকের আরেক নাম হচ্ছে কি? এই প্রাতিপদিকের আরেক নাম হচ্ছে কি? নাম প্রকৃতি। প্রাতিপদিকের আরেক নাম হচ্ছে নাম প্রকৃতি। তাহলে আমরা প্রকৃতি চিনলাম কোনটা? আমরা প্রকৃতি জানলাম হচ্ছে প্রথম অংশটা হচ্ছে প্রকৃতি, পরের অংশ হচ্ছে প্রত্যয়। তো আমরা এখন প্রকৃতি সম্পর্কে জানছি, পরে আমরা প্রত্যয়ের দিকে যাব। তাহলে এই প্রকৃতি অংশ, প্রথম অংশটা হচ্ছে প্রকৃতি। এই প্রকৃতি হচ্ছে দুই প্রকার। একটা যদি নাম বোঝায় তাকে আমরা নাম প্রকৃতি বলবো, আর যদি ক্রিয়া বোঝায় তাহলে আমরা সেটা কি বলবো? ক্রিয়া প্রকৃতি। এখন এই নাম প্রকৃতির ভিতরে আর একটা নাম রয়েছে, সেই নামটা হচ্ছে কি? প্রাতিপদিক। প্রাতিপদিক, অর্থাৎ বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপদিক। তো এখন এখানে কথা হচ্ছে এটা হচ্ছে আমরা জানলাম কি? এটা হচ্ছে কি? আমরা জানলাম এটা হচ্ছে কি? প্রকৃতি। তাহলে এখানে ঢাকা, ঢাকার সাথে কি কোনো বিভক্তি রয়েছে? ঢাকার সাথে কি কোনো বিভক্তি আছে? নাই, শূন্য বিভক্তি। তার মানে কি? বিভক্তিহীন, অর্থাৎ বিভক্তি নাই। এই জিনিসটাতে কিন্তু বিভক্তি নাই। এটাই বোঝাইছে যে বিভক্তিহীন নাম শব্দকে আমরা কি বলবো? এই যে বিভক্তিহীন, এখানে বিভক্তি নাই, বিভক্তিহীন নাম শব্দকে আমরা বলবো হচ্ছে প্রাতিপদিক, অন্য নাম হচ্ছে নাম প্রকৃতি, অন্য নাম হচ্ছে নাম প্রকৃতি। আর ক্রিয়া প্রকৃতিটা হচ্ছে কি? ক্রিয়াপদের মূল অংশকে, ক্রিয়াপদের মূল অংশকে আমরা বলবো হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতির আরেক নাম হচ্ছে কি? ধাতু। ধাতু পরীক্ষায় কিন্তু খুব আসে যে নাম প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতি। খেয়াল করি, ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আসে কিন্তু পরীক্ষায় প্রচুর আসবে। আপনি কিন্তু বিগত প্রশ্ন দেখলেই বুঝতে পারবেন যে বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? অ্যান্সার হচ্ছে প্রাতিপদিক বা কি? প্রকৃতি। নাম প্রকৃতি, তাই না? নাম প্রকৃতির অপর নাম হচ্ছে কি? প্রাতিপদিক। বা কি বলে? ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ধাতু। তো ধাতুটা আসলে কোনটা? এই যে চলন্ত থেকে
চল যোগ অন্ত, চলন্ত। চল বলতে কি একটা হচ্ছে ক্রিয়া বোঝাচ্ছে, তাহলে ক্রিয়াটাই হচ্ছে কি একটা কি ক্রিয়াপদের মূল অংশকে, তার মানে আমরা এটা কি চলন্ত থেকে আসলো কি চল, তার মানে কি এটা হচ্ছে এটাকে আর ক্ষুদ্রতম অংশে কখনোই ভাঙানো যাবে না, এটাই হচ্ছে সর্বনিম্ন। তাহলে কি এই যে মূল অংশকে বলা হয় হচ্ছে কি ধাতু, তার মানে আমরা এটা জানলাম হচ্ছে কি ধাতু। পরবর্তীতে একটু খেয়াল করি প্রত্যয়। এখন আসবো আমরা প্রত্যয়। তাহলে একটু সামারি করি, সবাই একটু মনোযোগ দেই। প্রথম লাইনটা একটু খেয়াল করি। এখানে অনেকগুলো শব্দ রয়েছে, দুইটা পার্ট। প্রথম অংশ হচ্ছে প্রকৃতি, দ্বিতীয় অংশ হচ্ছে প্রত্যয়। তাহলে প্রথম অংশ যে প্রকৃতি সেটা আমরা চিনব হচ্ছে দুই প্রকারের মাধ্যমে, একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে ক্রিয়া। নাম বোঝালে নাম প্রকৃতি, কাজ বোঝালে ক্রিয়া প্রকৃতি, এই হচ্ছে বিষয়। তো এখন প্রত্যয় একটু জানবো কি প্রত্যয়টা আসলে কি রকম। খেয়াল করি শব্দ গঠনের উদ্দেশ্যে বা নাম প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে বলা হয় প্রত্যয়। তাহলে প্রত্যয় আমরা কি জানলাম, নাম প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতির পরে শেষ অংশ, অর্থাৎ আমরা জেনেছি কি শেষের যে অংশটা, এই যে শেষ অংশটাকে বলা হয় হচ্ছে কি প্রত্যয়। এই যে সবার শেষের যে অংশটা এটাকে বলবো আমরা প্রত্যয়। তো এই প্রত্যয়টা আসলে কত প্রকার রয়েছে, দুই প্রকার, একটা কৃত, একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আমরা নর্মালি জানি যে ক্রিয়া বোঝালে হচ্ছে কৃত প্রত্যয়, আর কি নাউন বোঝালে বা নাম বোঝালে হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তো এখন আমরা আরেকটু ডিপলি ভালোভাবে খেয়াল করি। এখানে বলছে কি ক্রিয়ামূল বা ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তাকে বলে হচ্ছে কৃত প্রত্যয়। ক্রিয়ামূল মানে কি, আমরা কিন্তু দুইটা জিনিস পেয়েছি, একটা হচ্ছে নাম প্রকৃতি আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। যেটা ক্রিয়া বোঝাচ্ছে এটা কিন্তু ক্রিয়ার সাথে সম্পৃক্ত, এই কৃত প্রত্যয়টা হচ্ছে ক্রিয়ার সাথে সম্পৃক্ত, কাজের সাথে সম্পৃক্ত। তার মানে এটাই বলছে যে ক্রিয়ামূল বা ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে শব্দ তৈরি করে এটাকে বলা হয় কৃত প্রত্যয়। তো এখন কৃত প্রত্যয়ের ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই মাথায় রাখবো এখানে একটা কি থাকবে, ধাতু চিহ্ন থাকবে। কারণ এখানে বলছেই হচ্ছে কি ধাতুর সাথে সম্পৃক্ত, ক্রিয়ার সাথে সম্পৃক্ত, ক্রিয়ামূল বা ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হবে সেটাকে বলা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে যে কৃত প্রত্যয়। তো এখন কথা হচ্ছে এটা হচ্ছে আমরা জানি এটা হচ্ছে প্রত্যয়, শেষেরটা হচ্ছে কি প্রত্যয়, তার মানে কি খেয়াল যোগ না, এটা হচ্ছে কি প্রত্যয়। তো এখন কথা হচ্ছে আমরা কিভাবে জানবো এই এটা আসলে কৃত প্রত্যয় না তদ্ধিত প্রত্যয়। আমরা নিয়ম জেনেছি কি আমরা অবশ্যই কিন্তু এইটার দিকে ফোকাস করব না, চলন্তর দিকে খেলাতে আমরা ফোকাস করব কি প্রথম অংশের দিকে। প্রথম অংশটা আমার কি আছে, এই প্রকৃতিটা আসলে কি আছে, এখানে প্রকৃতিতে আসলে কি বোঝাচ্ছে, এখানে একটা ধাতু বোঝাচ্ছে মানে কি ক্রিয়ার মূল বোঝাচ্ছে নাকি আসলে কোনো নাম বোঝাচ্ছে। এইভাবে এটার মাধ্যমে কিন্তু আমরা মূলত জানবো যে এটা আসলে কি কৃত প্রত্যয় নাকি তদ্ধিত। তার মানে এই অন্তটা আসলে কি, এই অন্তটা একটা হচ্ছে প্রত্যয়, তাহলে এটা কোন প্রত্যয়, এটা কৃত প্রত্যয়। কিভাবে জানলাম, কারণ এখানে একটা ধাতু আছে, এখানে একটা ধাতু আছে, এই জন্য আমরা জানলাম যে এটা হচ্ছে একটা কৃত প্রত্যয়। তাহলে তদ্ধিত প্রত্যয় কিভাবে চিনব, নাম শব্দ, অর্থাৎ এখানে ধাতুর জায়গায় বা ক্রিয়ার জায়গায় থাকবে কি একটা নাম থাকবে। কি রকম, এখানে বলছে কি নাম শব্দ বা প্রাতিপদিকের সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। অর্থাৎ আমরা একটু আগে জেনেছি কি এটা হচ্ছে প্রত্যয়, প্রত্যয় একই উদাহরণ, হ্যাঁ ঢাকায় খেয়াল করি। আচ্ছা ঢাকায় এটা হচ্ছে কি প্রত্যয়। তো এই প্রত্যয়ের সামনে প্রকৃতি কি রয়েছে, প্রকৃতির জায়গায় রয়েছে হচ্ছে ঢাকা, তাহলে ঢাকায় একটা নাম বোঝাচ্ছে না, তাহলে নাম যদি বোঝায় তাহলে সেটাকে আমরা কি বলবো তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়, এই তদ্ধিত প্রত্যয়কে এখানে কিন্তু ঢাকার সাথে কি কোনো বিভক্তি রয়েছে নাই, তাহলে এটাই বোঝাচ্ছে যে নাম শব্দ, এই যে এটা হচ্ছে নাম শব্দ বা প্রাতিপদিক। এই নাম শব্দের অপর নাম আমরা শুরুতে জেনেছি কি প্রাতিপদিক, বিভক্তির নাম শব্দ। তার মানে এখানে একটা বিভক্তি নাই, এই নাম শব্দকে যে প্রত্যয় যুক্ত করে নতুন শব্দ তৈরি করেছে তাকে বলা হয় হচ্ছে তদ্ধিত প্রত্যয়। অর্থাৎ এই তদ্ধিত প্রত্যয়ের সাথে সম্পর্ক হচ্ছে কিসের, এই প্রত্যয়ের। সুতরাং আমরা জানলাম যে যদি নাম বোঝায়, এই প্রকৃতির ক্ষেত্রে যদি নাম বোঝায় বা ক্রিয়ার সাথে সম্পৃক্ত হয় সেক্ষেত্রে ওটা কৃত প্রত্যয়, আর যদি নাম না বোঝায় সেক্ষেত্রে হচ্ছে কি তদ্ধিত প্রত্যয়। তো এখন ব্যাপার হচ্ছে যে এই যে কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় এখানে কিন্তু কিছু প্রকার রয়েছে, সে প্রকারগুলো আমরা একটু জানবো সে কি কি রয়েছে খেয়াল করি। এখন ব্যাপার হচ্ছে যে কৃত প্রত্যয় আমরা তো জানলাম হচ্ছে একটা কৃত প্রত্যয় আর একটা হচ্ছে কি আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তো এখন কথা হচ্ছে কৃত প্রত্যয় কিন্তু কয় ভাগে ভাগ করা যায়, কৃত প্রত্যয়কে ভাগ করা যায় হচ্ছে
দুই ভাগে, একটা হচ্ছে বাংলা কৃত প্রত্যয় আর একটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। একটা হচ্ছে কি বাংলা কৃত প্রত্যয়, বাংলা কৃত প্রত্যয়, এবং আরেকটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। দুই নম্বর হচ্ছে কি সংস্কৃত, সংস্কৃত কৃত প্রত্যয়। তাহলে বাংলা কৃত প্রত্যয় এবং সংস্কৃত কৃত প্রত্যয়। আর তদ্ধিত প্রত্যয় যেটা রয়েছে, তদ্ধিত প্রত্যয়কে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করব। সেটা হচ্ছে কি তিন ভাগে। তদ্ধিত প্রত্যয়কে আমরা তিন ভাগে ভাগ করব। একটা হচ্ছে কি, একটা হচ্ছে তদ্ধিত কৃত প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয়, আচ্ছা সংস্কৃত কৃত প্রত্যয়, বিদেশি কৃত প্রত্যয় এবং আমরা টোটালে কৃত প্রত্যয়কে ভাগ করব দুইটা ভাগে, একটা হচ্ছে বাংলা কৃত আর একটা হচ্ছে সংস্কৃত কৃত। আর তদ্ধিত প্রত্যয়কে দুইটা ভাগে ভাগ করব, একটা হচ্ছে বাংলা তদ্ধিত, একটা হচ্ছে বাংলা তদ্ধিত, বাংলা তদ্ধিত এবং আরেকটা হচ্ছে বাংলা সংস্কৃত। তিনটা ভাগে, বাংলা সংস্কৃত এবং আরেকটা হচ্ছে বিদেশি, আরেকটা হচ্ছে কি বিদেশিভাবে, বিদেশি, অর্থাৎ তিন ভাগে ভাগ করা যায় হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তো আমরা খেয়াল করব যে কৃত প্রত্যয়ের যে প্রকার রয়েছে, একটা হচ্ছে বাংলা কৃত আর একটা হচ্ছে কি সংস্কৃত কৃত। আর তদ্ধিত প্রত্যয়ের মধ্যে তিনটা রয়েছে, একটা হচ্ছে বাংলা তদ্ধিত, বাংলা সংস্কৃত আর একটা হচ্ছে কি সংস্কৃত সংস্কৃত কৃত। বাংলা তদ্ধিত, সংস্কৃত তদ্ধিত এবং বিদেশি, তিনটা। বাংলা তদ্ধিত অর্থাৎ আমরা যদি এভাবে লিখি, আমাদের তিনটা যে প্রকার, সেই তিনটা প্রকারের মধ্যে মূলত আমাদের সব থেকে বেশি যে জরুরি সেটা হচ্ছে কি, সব থেকে কঠিন যেটা মনে হয় সেটা হচ্ছে সংস্কৃত কৃত এবং সংস্কৃত তদ্ধিত। তো এখন ব্যাপার হচ্ছে আমাদের এখানে তিনটা প্রকার রয়েছে, একটু খেয়াল করি এই তিনটা প্রকার। একটা হচ্ছে কি বাংলা কৃত এবং এই বাংলা তদ্ধিত, এটা এবং বিদেশি, এই তিনটা অনেকটা কাছাকাছি, এই তিনটা কিন্তু অনেকটাই কাছাকাছি। কেন? আমরা জানি যে উৎস অনুসারে শব্দ কিন্তু কত প্রকার জানি, পাঁচ প্রকার। তো পাঁচ প্রকারের মধ্যে কি রয়েছে, খাঁটি বাংলা শব্দ রয়েছে, সংস্কৃত শব্দ রয়েছে। তো খেয়াল করি খাঁটি বাংলা শব্দ, তো খাঁটি বাংলা শব্দ রয়েছে, সংস্কৃত শব্দ রয়েছে। তাহলে এই খাঁটি বাংলা যে শব্দ রয়েছে, তাহলে কি সেক্ষেত্রে আমরা এই যে বাংলা শব্দ রয়েছে, সে বাংলা শব্দ রয়েছে হচ্ছে কি দেখতে পাচ্ছি বাংলা কৃত এবং বাংলা তদ্ধিত। এই বাংলা কৃত অর্থাৎ বাংলা ক্রিয়া, ক্রিয়ার নাম বোঝাবে, আরেকটা হচ্ছে বাংলা তদ্ধিত যেটা আসলে নাম বোঝাবে। তো এই দুইটা মূলত আমরা আমরা বলে বলে অভ্যস্ত এবং আমরা কিন্তু এটা সহজেই ভাঙতে পারি। এবং একই রকম বিদেশি যে শব্দগুলো রয়েছে, হিন্দি শব্দ, ফার্সি শব্দ, এগুলো কিন্তু আমাদের খুব একটা বেশি চেঞ্জ করতে অতটা সমস্যা হয় না। মেইনলি যেটা সমস্যা হয় এটা হচ্ছে কি সংস্কৃত কৃত আর একটা হচ্ছে কি সংস্কৃত তদ্ধিত। তো এই বিষয়টা হচ্ছে আমাদের মূলত সব থেকে বেশি ঝামেলা করে। তো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব সেগুলো। তো আজকে আমরা মূলত শুরু করব হচ্ছে বাংলা কৃত এবং বাংলা তদ্ধিত, এই দুইটা বিষয় মূলত আমরা আজকে দেখব, বাংলা কৃত এবং বাংলা তদ্ধিত।
বাংলা কৃত এবং বাংলা তদ্ধিত এই বিষয়টা একটু আমরা দেখব। তো তার আগে আমরা একটু খেয়াল করি যে কৃদন্ত এবং তদ্ধিতান্ত এই দুইটা পদ কি এটা একটু আমরা চিনব। কৃদন্ত পদ কোনগুলো আর তদ্ধিতান্ত পদ কোনগুলো এই দুইটার সম্পর্কে আমরা একটু দেখব, কৃদন্ত পদ এবং তদ্ধিতান্ত পদ। কৃদন্ত পদ এবং খেয়াল করি, সবাই একটু মনোযোগ দেই। চলন্তকে যদি আমরা ভাঙাই, চল যোগ অন্ত, এটা পাবো। সবাই একটু মনোযোগ দেই। আমরা এতক্ষণ যে ক্লাসগুলো করেছি আমরা দুইটা বিষয় খেয়াল করেছি, একটা হচ্ছে প্রকৃতি আর একটা হচ্ছে প্রত্যয়। প্রকৃতি হচ্ছে আমরা জেনেছি দুই প্রকার, একটা হচ্ছে নাম প্রকৃতি আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতির মধ্যে আমরা জেনেছি কি, যদি কাজ বোঝায় সেক্ষেত্রে ক্রিয়া প্রকৃতি, আর যদি কাজ না বোঝায় সেক্ষেত্রে হচ্ছে আমরা নাম প্রকৃতি জেনেছি। তো এখন কথা হচ্ছে এখানে যে শেষের যে প্রত্যয়টা রয়েছে অন্ত, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথম অংশ হচ্ছে কি, এই চলটা হচ্ছে একটা কি ধাতু বা ক্রিয়ামূল বা ক্রিয়া প্রকৃতি, এটা কিন্তু একটা প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি বা ধাতু, যেটাকে আসলে আর ভাঙানো যায় না, এটা হচ্ছে ক্ষুদ্রাংশ। তাহলে আমরা জানলাম এটা হচ্ছে প্রকৃতি, আর এইটা শেষের অংশটা হচ্ছে প্রত্যয়। তাহলে এই প্রত্যয়টা আসলে কোন প্রত্যয় এটা আমরা জানবো কিভাবে? এখানে যেহেতু একটা ক্রিয়া বোঝাচ্ছে, কাজ বোঝাতে, তার মানে কি এটা হচ্ছে কৃত প্রত্যয়। এটা হচ্ছে কৃত প্রত্যয়। এটা আমরা জানলাম কিভাবে যে কৃত প্রত্যয়, এটা জানলাম এই কারণে। সুতরাং এখানে যে অন্ত রয়েছে সেই অন্ত থেকে আমরা এখানে জানলাম এটা হচ্ছে কি প্রত্যয়। তার মানে কি এখানে কাজ বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে একটা কৃত প্রত্যয়। তার মানে এখন কথা হচ্ছে এই যে চলন্ত, এই চলন্তর নাম হচ্ছে কি, এই চলন্তর একটা নাম রয়েছে, সেই চলন্তর নাম হচ্ছে কি কৃদন্ত পদ। এই চলন্তর নাম হচ্ছে কৃদন্ত পদ। অর্থাৎ এখানে কিন্তু প্রকৃতি রয়েছে, এই প্রকৃতিটার উপর নির্ভর করতেছে যে এখানে আসলে কৃদন্ত পদ হবে নাকি তদ্ধিতান্ত পদ হবে। এখন তদ্ধিতান্ত পদ কখন হবে? যখন এখানে একটা নাম থাকতো তখন এটা তদ্ধিতান্ত হতো। কি রকম খেয়াল করি, এখানে আরেকটা উদাহরণ খেয়াল করি। যদি বলা হয় যে সরকারি, এই সরকারিকে যদি ভাঙানো হয় আমরা দুইটা বিষয় পাবো, একটা হচ্ছে কি, একটা হচ্ছে সরকার যোগ আর একটা হচ্ছে কি রস্বই। তার মানে আমরা প্রথম অংশ জানলাম, শেষের অংশ জানলাম, এটা হচ্ছে একটা কি শেষের অংশ, এটা হচ্ছে একটা প্রত্যয়। আর প্রথম অংশ যেটা এই সরকার, এই প্রথম অংশটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রকৃতি। কি প্রকৃতি? ক্রিয়া প্রকৃতি। প্রকৃতি এটা হচ্ছে কি প্রকৃতি, কি প্রকৃতি? নাম প্রকৃতি। কেন নাম প্রকৃতি? কারণ এখানে একটা সরকার দ্বারা একটা নাম বোঝাচ্ছে, এখানে একটা নাম বোঝাচ্ছে, তার মানে কি এটা হচ্ছে প্রকৃতি। তাহলে এই যে শব্দটা রয়েছে তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কি তদ্ধিতান্ত। কেন? কারণ এটা হচ্ছে একটা তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়ের নামের সাথে মিল রেখে কিন্তু এটা তদ্ধিতান্ত পদ বলা হয়, তদ্ধিতান্ত পদ। তো এই কৃদন্ত পদ এবং তদ্ধিতান্ত পদ কিন্তু আমরা সমাস নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমরা দেখে আসছি কিভাবে, যে কৃদন্ত পদের সাথে উপপদের যে সম্পর্ক সেটাকে বলা হচ্ছে উপতৎপুরুষ সমাস। তো প্রশ্নে বলা রয়েছে কি, সংজ্ঞায় বলা রয়েছে যে কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় সেটাকে আমরা উপপদ তৎপুরুষ সমাস বলি। তো এই যে কৃদন্ত পদ, তাহলে আমরা কৃদন্ত পদ জানলাম কোনটা? কৃদন্ত পদ জানলাম হচ্ছে আমরা কৃদন্ত পদ জানলাম হচ্ছে কোনটা? এই যে চলন্ত হচ্ছে কৃদন্ত পদ। কেন কৃদন্ত পদ? এই কারণে, কারণ এখানে একটা ক্রিয়া রয়েছে, ক্রিয়ার সাথে সম্পর্কিত, এই জন্য এটা হচ্ছে কৃদন্ত পদ। আর এখানে যদি এই প্রকৃতির জায়গায় যদি থাকতে হচ্ছে নাম, তাহলে এটাকে আমরা কি বলতাম? এটাকে বলতাম হচ্ছে তদ্ধিতান্ত পদ। এটাকে বলতাম হচ্ছে তদ্ধিতান্ত পদ। কেন? কারণ তদ্ধিত প্রত্যয়ের সাথে মিল রেখে, তদ্ধিত প্রত্যয় কখন হয়? নামের ক্ষেত্রে। তো নাম যেহেতু রয়েছে এখানে, সেক্ষেত্রে আমরা নামের সাথে মিল রেখে তদ্ধিতান্ত পদ, এটার নাম হচ্ছে তদ্ধিতান্ত পদ। আচ্ছা, তো এখন আমরা প্রত্যয়ের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেগুলো একটু দেখব। তো তার আগে আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে যদি আমাদেরকে প্রশ্ন করা হয়, যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে চলন রাখাল, হ্যাঁ রাখাল, সাপোজ ধরি রাখাল, এই রাখাল শব্দটি আসলে আমাদের যদি প্রশ্ন করা হয় এটা আসলে কোন প্রত্যয়, আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে রাখাল শব্দটা আসলে কোন প্রত্যয়, কৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয়, এটার অ্যান্সার আসলে কারা কারা দিতে পারবেন? আচ্ছা, আমি যে এতক্ষণ কথা বললাম, হ্যাঁ, তো এখন যে আমি এতক্ষণ কথা বললাম, সে কথা বলার
পরিপ্রেক্ষিতে আপনারা কে কতটুকু বুঝতে পেরেছেন এটার হচ্ছে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুন। হ্যাঁ, এটা এটা কে নির্ণয় করতে পারে, এটা কোন প্রত্যয়, এটা কে বলতে পারবে? কৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয়, না সংস্কৃত প্রত্যয়, না কি প্রত্যয়? এটা আসলে যারা জানেন অবশ্যই একটু কমেন্ট করতে পারেন। হ্যাঁ, আমি একটু কমেন্ট দেখছি। আচ্ছা, অনেকেই কমেন্ট করছেন। রুবেল হোসেন বলছেন কৃত প্রত্যয়, কৃত প্রত্যয় কেন হবে আমাকে ব্যাখ্যা দিতে হবে। এই রাখাল শব্দটা কৃত প্রত্যয় কেন হবে, বা তদ্ধিত প্রত্যয় নয় কেন, বা কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয় হলে কৃত প্রত্যয় নয় কেন, আমরা একটু জানতে চাচ্ছি। উচ্ছা দেবনাথ বলেছেন তদ্ধিত প্রত্যয়। আচ্ছা, অনেকেই তদ্ধিত প্রত্যয় বলেছেন, অনেকেই আবার কৃত প্রত্যয় বলেছেন। তো সবার পিছনে নিশ্চয়ই লজিক রয়েছে যে এই কারণে তদ্ধিত, এই কারণেই কৃত। তো আমি কিন্তু বেসিক একটা কথা বলেছিলাম যে যদি নাম বোঝাই সেক্ষেত্রে তদ্ধিত বোঝাবে, তদ্ধিত প্রত্যয় হবে। আর যদি ক্রিয়া বোঝায় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে কৃত হবে। তাহলে এখন আপনারা হয়তোবা অনেকেই মনে করতে পারেন যে রাখাল এই শব্দটাতে আসলে নাম বোঝাচ্ছে, তাহলে এটা কি হওয়ার কথা? এটা তদ্ধিত হওয়ার কথা। বাট এটা আসলে তদ্ধিত প্রত্যয় না। এটা কেন তদ্ধিত প্রত্যয় না? এটা কৃত প্রত্যয় হবে। কেন কৃত প্রত্যয় হবে সেটা একটু বলি। এখানে রাখালকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা কি পাবো? রাখ যোগ আল। রাখালকে যদি আমরা ভাঙাই, আমরা কিন্তু রাখালকে এভাবে ভাঙাবো না, রা যোগ খাল, এটা কিন্তু হয় না। রাখালকে ভাঙানো কি এভাবে হয়? রাখালকে আমরা কিন্তু জেনেছি যে শব্দ দেখে আমরা কখনোই প্রকৃতি প্রত্যয় নির্ণয় করব না। আমরা শব্দ দেখে কখনোই প্রকৃতি প্রত্যয় আমরা দেখব কোনটা? আমরা প্রকৃতি দেখে, অর্থাৎ ধাতু দেখে বা প্রকৃতির অংশটা কি রয়েছে সেটা দেখে মূলত আমরা নির্ধারণ করব যে এটা আসলে কোন প্রত্যয়ের মধ্যে রয়েছে। তো এখন এই রাখালকে কিন্তু রা যোগ খাল এটা কখনোই ভাঙানো যায়। রাখালকে কিভাবে ভাঙাইতে হয়? রাখ যোগ আল। তো এখন কথা হচ্ছে এই রাগটা আসলে কি? এই রাগটা কিন্তু একটা ক্রিয়া। এই রাগটা হচ্ছে একটা ক্রিয়া, এই রাগটা হচ্ছে একটা ক্রিয়া, রাগ। তো এখন কথা হচ্ছে আমরা জেনেছি যে আমরা মূলত প্রত্যয় প্রকৃতি নির্ণয় করব হচ্ছে, প্রকৃতি প্রত্যয় নির্ণয় করব হচ্ছে মূলত এইটার অংশ থেকে, অর্থাৎ প্রকৃতি অংশ থেকে। আমরা জানি কি এটার নাম কি? প্রথম অংশের নাম হচ্ছে প্রকৃতি, পরের অংশের নাম হচ্ছে কি? প্রত্যয়। পরের অংশ নাম হচ্ছে প্রত্যয়। তাহলে এখানে প্রকৃতি একটা রাগ বলতে কি? একটা ক্রিয়ার কথা বোঝাচ্ছে। যদি ক্রিয়ার কথা বোঝায় তাহলে এটা কিন্তু একটা কৃত প্রত্যয়। কিন্তু এই মূল শব্দটা কিন্তু এটার নাম কি তাহলে? যেহেতু এখানে ক্রিয়াপদ, তাহলে এটার নাম হচ্ছে কৃদন্ত পদ। কৃদন্ত পদ। এখন আমরা এটা, যদিও রাখাল শব্দটা আসলে তদ্ধিত প্রত্যয়ের মতো মনে হয়, কিন্তু বাস্তবিক পক্ষে যখন আমরা এটাকে ভাঙাবো, প্রকৃতির অংশ যখন আমরা দেখব, তখন কিন্তু এখানে একটা ক্রিয়া পাচ্ছি, বা ধাতুটা হচ্ছে একটা কাজ বোঝাচ্ছে। ক্রিয়াপদের মূল অংশ পাচ্ছি হচ্ছে আমরা কি? রাগ। সুতরাং এটা কিন্তু একটা কৃত প্রত্যয়ের উদাহরণ। এটা হচ্ছে কৃত প্রত্যয়ের উদাহরণ। সুমায়া মার্জান বলেছেন রাখ জোকাল। জি, অ্যাবসোলিউটলি রাইট। অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনি বুঝতে পেরেছেন, বা আশা করি আপনি বিষয়টা ধরতে পেরেছেন। তো যাই হোক, আমি জাস্ট একটা কথা বলছি, সেটা হচ্ছে আপনি প্রকৃতি প্রত্যয়, আমি আরেকবার একটু প্রথম স্লাইডে দেখে নিয়ে যাচ্ছি। আপনি জাস্ট কিভাবে জানবেন? আপনি জাস্ট খেয়াল করুন, এই যে আমাদের এখানে যে উদাহরণগুলো দেওয়া রয়েছে, আমাদের এখানে যে উদাহরণগুলো দেওয়া রয়েছে, আমরা শুরুতেই কিন্তু বলেছি এটা হচ্ছে প্রথম অংশ হচ্ছে কি? প্রকৃতি, এবং পরের অংশ হচ্ছে কি? প্রত্যয়। এই প্রথম অংশটা দেখে মূলত আমরা নির্ণয় করব যে এটা আসলে কৃত প্রত্যয় হবে নাকি তদ্ধিত প্রত্যয় হবে। যদিও ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এখানে ক্রিয়া থাকলে এখানে ক্রিয়াই হয়, বাট সব ক্ষেত্রে যে এরকম হবে ব্যাপারটা মোটেও না। আমরা কিন্তু আগে শব্দটাকে আগে ভাঙাবো, ভেঙে অর্থাৎ ধাতু কোনটা, ক্রিয়া কোনটা, ক্রিয়া মূলগুলো কি, বা প্রকৃতি অংশটা কি, এটা আগে আমরা বোঝার চেষ্টা করব। তাহলে কিন্তু আমাদের জন্য এটা নির্ণয় করা সহজ হয়ে যাবে। তো এখন এখন আমরা আরও কিছু বিষয় জানবো, গুরুত্বপূর্ণ তথ্য জানবো, সেগুলো একটু খেয়াল করি। আমরা একটু আরও গুরুত্বপূর্ণ খেয়াল করি। আচ্ছা, আর একটা কথা বলি যে ধরুন
এইটার প্রকৃতি প্রত্যয় কি? পাগলামি। এটার প্রকৃতি প্রত্যয় কি হবে? বা এটাকে যদি আমরা কৃত প্রত্যয় বলবো নাকি আসলে তদ্ধিত প্রত্যয় বলবো, এইটা কি হবে? তো ব্যাপার হচ্ছে পাগলামি বলতে কি বুঝি? আমরা কিন্তু বলেছি যে এটা মূল শব্দটা দেখে আমরা কখনোই চিন্তা করব না যে এটা কৃত নাকি তদ্ধিত, এটা ক্রিয়া বোঝাচ্ছে নাকি কি। আমরা আগে এটা কি করব, ভাঙার চেষ্টা করব। তবে একটা মাথায় রাখবেন যে আমরা যে প্রত্যয় মূলত যেই প্রকৃতি প্রত্যয় নিয়ে যে কাজগুলো করছি, যেগুলো আমরা পড়ছি, মূলত আমাদের ভাষার সাথে রিলেটেড। ঠিক আছে, ভাষার সাথে রিলেটেড, অর্থাৎ আমরা কিন্তু বাংলা ভাষারই কৃত প্রত্যয় রয়েছে, বাংলা ভাষারই তদ্ধিত প্রত্যয় রয়েছে, ঠিক একই রকম সংস্কৃত ভাষারও রয়েছে। তো সংস্কৃত ভাষার যখন আপনি এই বিচ্ছেদগুলো করতে যাবেন তখন কিন্তু আপনাকে অনেক বেগ পেতে হবে। তো আমরা যখন সংস্কৃত তদ্ধিত প্রত্যয় পড়বো, সংস্কৃত কৃত প্রত্যয় পড়বো, তখন কিন্তু আমরা এই বিষয় নিয়ে আরও বিস্তারিত জানবো। তো এখন যেহেতু আজকে আমরা বাংলা ভাষাকে নিয়ে কাজ করছি, বাংলা ভাষাগুলো নিয়ে পড়ছি, বাংলা কৃত, বাংলা তদ্ধিত, এই বিষয়গুলো নিয়ে একটু দেখার চেষ্টা করব। তো খেয়াল করি এখানে কিভাবে ভাঙানো হবে। পাগলামিকে যদি ভাঙানো হয় তাহলে কি হবে এটা? তাহলে নিপু শেখ বলেছেন পাগল যোগ আমি, ঈশা বলেছেন পাগল যোগ আমি, রুবেল হোসেন বলেছেন পাগল। তার মানে আমি বুঝতে পারছি যে আমার ক্লাস যারা করছেন সবাই পাগল। হ্যাঁ, সবাই পাগল, সবাই বলছে আমি পাগল, পাগল যোগ আমি মানে কি, আমি পাগল। ব্যাপারটা কি এরকম? হ্যাঁ, শিমুল আহমেদ বলছে যে পাগল যোগ আমি। যাই হোক, আমার ক্লাসে আমি চাই না যে পাগলেরা দেখুক বা পাগলেরা ক্লাস করুক, আমি চাই যে সুস্থ মানুষেরাই ক্লাস করুক। এবং আমি ধরেই নিচ্ছি যে আপনারা কেউই পাগল না। আমি কি বলবো যে রুবেল হোসাইন পাগল, উৎসাহ দেবনাথ পাগল, সুমায়া মেজান পাগল, আমি এটা বলছি না। বাট এটাকে যদি আমরা করতে যাই তাহলে পাগল যোগ আমি হয়। হ্যাঁ, পাগল যোগ আমি মানে কি, আমিও পাগল। ব্যাপারটা কি এরকম? মানে কি পাগল যোগ আমি পাগল, মোটেও এরকম না। যাই হোক, এটা জাস্ট মজা করার জন্য বললাম। বাট এটা আমরা মাথায় রাখবো, পাগল যোগ আমি, তার মানে কি এটা হচ্ছে কি প্রকৃতি অংশটা কি বোঝাচ্ছে এখানে? প্রকৃতি অংশটা একটা নাম বোঝাচ্ছে। তাহলে এটা যদি নাম বোঝায়, নাউন বোঝায়, নাম বোঝায়, তার মানে কি এটা একটা তদ্ধিত প্রত্যয়। এটা হচ্ছে কি একটা তদ্ধিত প্রত্যয়। এখন কথা হচ্ছে এই তদ্ধিত প্রত্যয়টা আমি যদি বলি তাহলে পাগলামিটা আসলে কি? তাহলে আমি যদি এইভাবে চিন্তা করি তা পাগলামি হচ্ছে কি তদ্ধিতান্ত পথ, পাগলামি হচ্ছে তদ্ধিতান্ত পথ। আর যদি এখানে আমরা এর আগে পড়ছি পরযোগ হ্যাঁ, পড়া, পড়াকে যদি ভাঙে পরযোগা, তাহলে কি এখানে কিন্তু পড়াটাই কিন্তু আবার কৃদন্ত পদ। কৃদন্ত পদ মূলত হচ্ছে কি ক্রিয়ার সাথে সম্পৃক্ত থাকবে বা ধাতুর সাথে সম্পৃক্ত থাকবে। আচ্ছা, যাই হোক, তো এখন আমরা খেয়াল করি এখানে কিছু বিষয় রয়েছে যে প্রত্যয়ের ক্ষেত্রে অনেক সময় আমরা এই বিষয়গুলো আসতে দেখি। কীরকম? যে গুণ কি, এখানে গুণ বলতে আসলে কি বোঝাচ্ছে, গুণটা আসলে কি, এটা কিন্তু অনেক সময় আসে পরীক্ষায়, আমরা জাস্ট খেয়াল করি না বা আমরা স্কিপ করে যাই, যার জন্য আমরা বুঝতে পারি না। খেয়াল করি, আমরা সবাই একটু মনোযোগ দেবো প্লিজ, সবাই আমরা একটু খুব মনোযোগ দেই। এখানে বলছে কি প্রকৃতির শেষে। এখন প্রকৃতি বলতে আমরা কি বুঝি? আমরা কি নেচারকে বোঝাচ্ছি? আমরা গ্রাম অঞ্চলে অনেক প্রকৃতি দেখি, হ্যাঁ, আমরা কিন্তু সেই প্রকৃতির কথা বলছি না। বা প্রকৃতি নামে যদি কারো নাম থাকে আমরা কিন্তু ওই প্রকৃতিকেও বলছি না। তাহলে আমরা কোন প্রকৃতিকে বলছি? আমরা সেই প্রকৃতিকেই বলছি যে প্রকৃতিটা আসলে কোথায় বসে? বাংলা ব্যাকরণের ক্ষেত্রে কি শুরুতে বসবে, তাই না? তাহলে খেয়াল করি প্রকৃতির শেষে, তার মানে আমরা একটা কথা চিন্তা করুন তো, আমরা যদি এটাই যদি ভাঙি, এটাই যদি আমরা চিন্তা করি, এখানে প্রকৃতি কোনটা? এখানে এই এই শব্দে প্রকৃতি কোনটা? প্রথম অংশটা, লিখ হচ্ছে প্রকৃতি, রাইট? তারপর যোগ এই আটা হচ্ছে প্রত্যয়, আটা হচ্ছে প্রত্যয়, কারণ পূর্বের অংশটা হচ্ছে কি প্রকৃতি, পরের অংশ হচ্ছে প্রত্যয়। তাহলে এটা হচ্ছে কি, এটা যদি কর্ম বোঝায় তাহলে এটা কি কৃদন্ত পদ, আর যদি কর্ম না বোঝায় তাহলে এটা কি তদ্ধিতান্ত পদ। তো এখন কথা হচ্ছে এখানে বলছে কি যে গুণটা আসলে কি, খেয়াল করি প্রকৃতির শেষে, প্রকৃতির শেষে এটা হচ্ছে প্রকৃতি, প্রথম অংশ হচ্ছে প্রকৃতি পেলাম, প্রকৃতির শেষে প্রত্যয় যোগ হলে, সরিয়া একটা প্রত্যয় যোগ হয়েছে, হয়েছে না? উক্ত প্রকৃতির আদিস্বর, তাহলে উক্ত প্রকৃতির আদিস্বর মানে কি, এই যে এটা ঋষিকার, নিম্নোক্ত পরিবর্তনে ঘটবে। যদি নিম্নোক্ত পরিবর্তনে ঘটে তাকে গুণ বলে। তো কোন পরিবর্তনে? তো এই শুরুর অংশটা যদি হ্রস্বইকার থাকে বা দীর্ঘইকার যদি থাকে তাহলে সেক্ষেত্রে এটাকে কি বলবো আমরা? একার হয়ে যাবে। একার, এটা কি লিখ যোগ লেখা, একার হয়েছে না? এই যে একার হয়েছে। তারপর কি এখানে প্রথম অংশ হচ্ছে কি হ্রস্বইকার বা দীর্ঘিকার, এই যে দীর্ঘিকার আছে, প্রকৃতি হচ্ছে দীর্ঘিকার, এবং কি শেষ অংশ কি আছে একার রয়েছে। তারপর কি এখানে দীর্ঘিকার, কিন্তু কি কৃদন্ত পদের ক্ষেত্রে কি রয়েছে? একার রয়েছে। তাহলে এইটাকে আমরা কি বলছি?
যে এটাকে আমরা বলছি যে গুণ। অনেক সময় আসে যে নিজের কোনটি গুণের নিয়মে কি হয়েছে চিহ্নিত করা হয়েছে। তার মানে কি এটা হচ্ছে আমরা একটা নিয়মের মধ্যে জানলাম। আর একটা হচ্ছে কি রস্যৌকার, এই যে এখানে একটা রস্যকর আছে না, প্রথম অংশ মানে কি প্রকৃতি, এখানে একটা রস্যৌকার আছে, তার মানে রস্যৌকার বা দীর্ঘৌকার, এখানে একটা দীর্ঘ, এটা কিন্তু দুটাই প্রকৃতি, এটাও প্রকৃতি এটাও প্রকৃতি, দুইটাই। তার মানে এখানে রস্যকার দীর্ঘকার থাকলে কি হবে, ওকার হয়। তার মানে এখানে কি শেষে একটা ধোয়া বানানে কি ধু যোগ আ ওকার রয়েছে। সুতরাং এটা কি, সুতরাং এটা হচ্ছে কি একটা গুণের বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে, গুণ বোঝাচ্ছে, এখানে গুণ বোঝানো হচ্ছে। তারপর কি 3 নম্বর নিয়মের কথা কি বলছে, যে রিকার থাকলে, রিকার যেমন কি ক্রি যোগ দ্রব্য, তো আমরা সবাই জানি ক্রি যোগ দ্রব্য কর্তব্য, বাট কিভাবে হয়েছে বা এটা কিসের ভিতরে পড়তেছে সেটা আমরা জানি না। এখানে রি বোঝাচ্ছে, তাহলে রিকার যদি থাকলে কি হয়, অর বা রেফ হবে। তার মানে কি এখানে রি রয়েছে একটা, তারপর কি রয়েছে যে রেফ রয়েছে, উপরে হচ্ছে কি একটা অর বা রেফ। তার মানে কি এখানে কর্তব্য, অর্থাৎ কর্তব্য, উচ্চারণের ক্ষেত্রে একটু খেয়াল করি তো, কর্তব্য, তাই না, অর কর্তব্য, তারপর কি কৃতা কর্তা, একটা অর বা রেফ কিন্তু আমরা পাচ্ছি। তো এটাকে এই তিনটা মূলত হচ্ছে কি গুণের মধ্যে পড়ে বা গুণের নিয়মের মধ্যে। আর বৃদ্ধিটা আসলে কি, বৃদ্ধি যদি বোঝাই তাহলে আমরা কি বুঝবো, যে প্রকৃতির শেষে, এখানে উদাহরণ খেয়াল করো, এটা হচ্ছে প্রকৃতি, প্রকৃতির শেষে প্রত্যয় যোগ করলে, প্রত্যয় যোগ করেছি আমরা, প্রত্যয় উক্ত প্রকৃতির আদিস্বরে নিম্নোক্তভাবে পরিবর্তন করা যায়। কিভাবে, রস্যইকার বা দীর্ঘইকার বা একার তিনটা যদি থাকে তাহলে কি হবে, ঐকার, ঐকার এইটা হবে। তার মানে কি একটা প্রথম অংশে একটা রস্যইকার থাকবে অথবা দীর্ঘইকার, তার মানে রস্যইকার পেয়েছি, তার মানে কি এটা শেষে হয়েছে কি ঐকার, তারপর কি দীর্ঘইকার পেয়েছি, শেষে হচ্ছে কি ঐকার, তারপর কি রয়েছে একার, কিংবা একার যদি থাকে তাহলে শেষে হচ্ছে কি পেয়েছি আমরা, ঐকার। এই সবগুলো কিন্তু কিসের উদাহরণ, বৃদ্ধির উদাহরণ। পরবর্তীতে আবার খেয়াল করি, প্রকৃতির ক্ষেত্রে রস্যৌকার, এই যে রস্যৌকার অথবা দুর্ঘৌকার, অথবা এখানে যে দুর্ঘৌকার যদি হয় এটাও কিন্তু প্রকৃতি। তার মানে কি হয়, ও ওকার থাকলে এবং যদি ওকারও থাকে, এই যে এখানে কিন্তু ওকার রয়েছে, তাহলে সেটার ক্ষেত্রে কি হবে, ঔকার। অর্থাৎ খেয়াল করি সবগুলো কিন্তু কৃদন্ত পদের ক্ষেত্রে সবগুলোই ঔকার যুক্ত রয়েছে। তো এই নিয়মকে আমরা কি বলছি, বৃদ্ধি বলা হচ্ছে। তারপর কি পরীক্ষায় কিন্তু আমরা অনেক সময় বুঝি গুণ কি, বা গুণ থেকে বা বৃদ্ধি থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন করা হয়ে থাকে। তারপর কি অকারের, অকার যদি থাকে, খেয়াল করে অকার থাকলে আকার হবে কিরকম, সংসার যোগ কি সাংসারিক, সাংসারিক ক্ষেত্রে কি এখানে একটা কি রয়েছে, কিছু নেই মানে কি একটা অকার রয়েছে, সংসার অ, এটাকে পরবর্তীতে কি হয়েছে একটা আকার, সাংসারিক সা বানানোর ক্ষেত্রে কি একটা আকার রয়েছে, তার মানে কি সাংসারিক বোঝাচ্ছে এখানে। পরবর্তীতে খেয়াল করি রি, যে রি, একটা রি বসবে থাকলে হচ্ছে কি হচ্ছে আকার, অর্থাৎ কি ক্রি যোগ নক কারক, এখানে ক্রি যোগ নক কারক বোঝাচ্ছে। তো এই এই বিষয়গুলো হচ্ছে কার ভিতরে থাকবে, গুণের নিয়ম। এটা হচ্ছে কি বৃদ্ধি, বৃদ্ধির নিয়মের মধ্যে কিন্তু এই কয়েকটা 3-4টা নিয়ম কিন্তু বৃদ্ধির নিয়মে থাকবে। আর সম্প্রসারণ কি, সম্প্রসারণ পরীক্ষায় খেয়াল করি, সম্প্রসারণ হচ্ছে কি ব এর স্থলে রস্যও বসবে, কিরকম উক্তি বচ যুক্তি, আমরা অনেক সময় বলি না, আমরা জানি বা না জানি উক্তিকে কিভাবে ভাঙি, বস যুক্তি। তো এখন কথা হচ্ছে এই উক্তিটা এখানে বস কেন হইল, এটা তো বিষয়, এখানে বস কেন হলো, এটা এটা কিন্তু আমরা জানবো আমাদের পরবর্তী যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলোর মাধ্যমে কিন্তু আমরা জানবো যে কি থাকলে কি হয়, এখানে বস হবে না কি হবে, এগুলো আমরা পরবর্তী স্লাইডগুলোতে দেখবো, পরবর্তী ক্লাসে জানবো। বাট আমরা প্রথম ক্লাসে মূলত ভিত্তিটা গড়ানোর চেষ্টা করছি, অর্থাৎ প্রকৃতি কোনটা বলা হয়, প্রত্যয় কোনটা বলা হয়, কোনটাকে কৃত প্রত্যয় বলা হয়, কোনটাকে তদ্ধিত, জাস্ট এই বেসিক বিষয়গুলো একটু জানার চেষ্টা করছি। তারপর কি খেয়াল করি এখানে কি বলছে, বয়ের স্থলে রস্য হবে, তারপর কি বস যুক্তি, এখানে কি উক্তি এখানে আসছে, তারপর কি অন্তুস্থ জ, তাই না, অন্তুস্থ অ, তাহলে কি জয়ের পরিবর্তে কি বসায়, রস্যই, অন্তুস্থ জ, অন্তুস্থ জয়ের পরিবর্তে হচ্ছে রস্য হবে, তার মানে এখানে যশ যুক্তি, তার মানে একটা কি আছে রস্যই, তারপর কি রয়ের পরিবর্তে হচ্ছে কি হবে, রি, এখানে যে এটাকে কিন্তু রফালাও কি, এটাকে বলা হচ্ছে রি বলা হয়, তাহলে এটার পরিবর্তে হচ্ছে কি হবে গৃহীত, তার মানে কি এখানে একটা রিকার রয়েছে, এটাকেই বলা হয় হচ্ছে রিকার। আচ্ছা, তো এখন কথা হচ্ছে অপশ্রুতিটা আসলে কি, এই অপশ্রুতিটা হচ্ছে এই যে তিনটা, অর্থাৎ এই গুণ বৃদ্ধি এবং সম্প্রসারণ, আমরা এটা জানলাম সম্প্রসারণ, এর আগে জেনেছি হচ্ছে বৃদ্ধি এবং এর আগে জেনেছি হচ্ছে গুণ, এই তিনটাকে একত্রিত মিলে কিন্তু অপশ্রুতি বলে। গুণ বৃদ্ধি এবং সম্প্রসারণ এই তিনটাকে মিলিয়ে আমরা তাকে অপশ্রুতি বলবো।
আমরা তাকে বলবো হচ্ছে অভিশ্রুতি। এখন ঈদ বা অনুবন্ধ, ঈদটা আসলে কি? সংস্কৃত প্রত্যয় যোগ করার সময় প্রত্যয়ের সবটুকু অংশ প্রকৃতির শেষে যোগ করা হয় না, কিছু অংশ যোগ এবং কিছু অংশ বাদ দেওয়া হয়। তো আমরা একটু খেয়াল করব, উদাহরণগুলো খেয়াল করলে বুঝতে পারবো। এখানে প্রত্যয়ের কিছু অংশ কি করা হবে? বাদ দেওয়া হবে। সংস্কৃত প্রত্যয় যোগ করার সময় কি হবে? প্রত্যয়ের সবটুকু অংশ প্রকৃতির শেষে যোগ হয় না। প্রকৃতি বলতে কোনটা বোঝাচ্ছে? এটা প্রথমের প্রকৃতি, এটা এর শেষে কিন্তু এখানে যোগ হয় না, কিছু অংশ যোগ হয় এবং কিছু অংশ বাদ যায়। তাহলে এখানে এটাকে ভাঙলে আমরা কি পাচ্ছি? মূর্ধন্য এবং মূর্ধন্য। আমরা কিন্তু অনেক সময় এই যুক্ত ক্ষেত্রে আমরা কিন্তু জানি এটাকে যদি ভাঙাই তাহলে এখানে কি কি রয়েছে? একটা মূর্ধন্য এবং একটা মূর্ধন্য ন, এই দুইটাকেও কিন্তু যুক্ত বর্ণ হিসেবে মূর্ধন্য এবং মূর্ধন্য ন, এটাও কিন্তু যুক্ত বর্ণের ক্ষেত্রে কিন্তু পরীক্ষা আমরা আসতে দেখি। তো এই বিষয়টাকে আমরা কি করছি? সাংসারিক। তার মানে এখানে কিন্তু ইক প্রত্যয়ের মূর্ধন্য এবং মূর্ধন্য মানে কি হয়েছে? লোভ হয়েছে, এখানে বাদ দেওয়া হয়েছে। তার মানে কি এটা কিন্তু বাদ গিয়ে কি হয়েছে? সম্পূর্ণ হচ্ছে সাংসারিক। ঠিক একই রকমভাবে খেয়াল করি গম যোগ অনট, এখানে কিন্তু গমন, এখানে অনট প্রত্যয়ের অন যুক্ত হয়, অর্থাৎ গমন গমন অন যুক্ত হয়ে সেই টটা কিন্তু উঠে গিয়েছে, শেষে কিন্তু টটা কিন্তু বাদ গেছে। তো এখানে কথা হচ্ছে এখানে গমের সাথে অনট কিভাবে আসলো, এই বিষয়গুলো হচ্ছে আমরা সংস্কৃত যখন যখন পড়বো তখন কিন্তু আমরা একটা স্লাইড দেবো, সেই স্লাইডে কিন্তু কোনটা থাকলে কি হয় এই সবগুলো বিষয় কিন্তু আমরা দিয়ে দেব। আর উপধাটা কি? উপধা যে কোনো শব্দ বা ধাতুর শেষ বর্ণের পূর্ববর্তী বর্ণকে, খেয়াল করি যদি তিনটা যদি বর্ণ থাকে বা চারটা বর্ণ থাকে তাহলে শেষ বর্ণ হচ্ছে এটা, এই শেষ বর্ণের আগের বর্ণটাই হচ্ছে কি বলছে? যে কোনো শব্দ বা ধাতুর শেষ বর্ণের পূর্ববর্তী বর্ণ, অর্থাৎ চারটা বর্ণ থাকলে তার আগের বর্ণ অর্থাৎ 3 নম্বর বর্ণটাই হচ্ছে উপধা। এটা উদাহরণ সহ একটু খেয়াল করি, ধাতু বা শব্দের শেষ বর্ণটির আগে যে বর্ণ থাকে তাকে আমরা উপধা বলবো। তো এখন কথা হচ্ছে এখানে দর্শককে যদি ভাঙানো হয়, অর্থাৎ এটা যদি আমরা ধাতু পাচ্ছি একটা দৃশ যোগ নক দর্শক, তো এখানে দৃশকে ভাঙালে কি কি পাই? দৃশকে ভাঙালে কিন্তু কয়েকটা বিষয় পাই। একটা হচ্ছে কি? একটা হচ্ছে দ, একটা হচ্ছে দ, এখানে দ আছে না, যোগ একটা, এখানে নিচে একটা কি রয়েছে? একটা রি রয়েছে, রি। এটা কিন্তু একটা প্রতীক অর্থে, কিন্তু আমরা যখন বর্ণ আকারে লিখবো সেক্ষেত্রে কিন্তু এটা রি পাচ্ছি আমরা, রি। এবং আরেকটা কি পাচ্ছি? তালব্য। এই তিনটা বর্ণ কিন্তু আমরা এই দৃশ্যের ভিতরে পাচ্ছি। তো এই তিনটা বর্ণ যদি পাই তাহলে এই তিনটা বর্ণের শেষের বর্ণ কোনটা? তালব্য। তো এই শেষের বর্ণের আগের বর্ণ যেটা, অর্থাৎ আগের যে বর্ণ অর্থাৎ রি, এটাকেই বলা হয় হচ্ছে কি? এটাকেই বলা হচ্ছে, অর্থাৎ এই যে এখানে রয়েছে রি, এটাকেই বলা হয় হচ্ছে উপধা, এটাকেই বলা হয় হচ্ছে উপধা। আর টিটা আসলে কি? টিটা হচ্ছে ক্রিয়ামূলের প্রথম বর্ণ ছাড়া বাকিগুলোকে একত্রে টি বলে। প্রথম বর্ণ ছাড়া কিরকম? আমরা খেয়াল করে পাচক, এই পাচককে যদি আমরা ভাঙাই পস যোগ নক, তো এখন কথা হচ্ছে আমাদের মূল বিষয় হচ্ছে আমরা এগুলো ভাঙাবো কিভাবে। আমাদের হেডেকটা হচ্ছে এই জায়গাতে, ভাঙালে আমি সবগুলো সহযোগিতা করতে পারবো, তাই না? তো এই বিষয়গুলো আপনি বেশি বেশি যখন প্র্যাকটিস করবেন, বেশি বেশি যখন পড়বেন, তখন কিন্তু আপনার মোটামুটি একটা আয়ত্ত চলে আসবে। ঠিক আছে? আর আমাদের কিছু কিছু নিয়ম রয়েছে বা কিছু কিছু আমাদের মুখস্থের মতো রয়েছে, সেগুলো আমরা পরের স্লাইডে আমরা এগুলো দিয়ে দেবো পরের ক্লাসে। তো এখন পাচকের ক্ষেত্রে পস যোগ নক, তো এখন কথা হচ্ছে এই যে ধাতুটা বা ক্রিয়ামূলটা, এর মধ্যে আসলে কি কি রয়েছে, এটাকে বিশ্লেষণ করে আমরা কি কি পাই? প্রথমে পাচ্ছে কি? এই প্রথমে পাচ্ছি হচ্ছে একটা প পাচ্ছি, তারপরে একটা কি পাচ্ছি? পচ, তার মানে একটা অ আসতেছে না উচ্চারণের ক্ষেত্রে, একটা প আর একটা অ এবং আরেকটা হচ্ছে কি? চ, অর্থাৎ তিনটা বর্ণ আমরা পাচ্ছি। তো এখানে বলা হয়েছে যে ক্রিয়ামূলের প্রথম বর্ণ ছাড়া বাকিগুলোকে একত্রে, অর্থাৎ প্রথম কোনটা রয়েছে? প্রথম বর্ণ হচ্ছে প, এই পটা ছাড়া বাকি যে দুইটা থাকবে এই দুইটাকে বলা হয় হচ্ছে কি? এই দুটাকে বলা হচ্ছে টি। যেমন তাহলে আমরা কি পাচ্ছি এখানে? পস ধাতুকে বিশ্লেষণ করলে আমরা এই যে এখানে দেয়া রয়েছে এগুলোকে প ছাড়া বাকি যেগুলো থাকবে সেটা হচ্ছে কি? স্বরেয় এবং চ। তো এই স্বরেয় এবং চকে আমরা কি বলছি? টি বলছি। এই কটাকে আমরা টি বলছি। তো এখন কথা হচ্ছে বাংলা কৃত প্রত্যয়,
আচ্ছা, বাংলা কৃত প্রত্যয় ব্যাপার হচ্ছে বাংলা কৃত প্রত্যয় এবং বাংলা তদ্ধিত প্রত্যয় আমরা কিন্তু সচরাচর কি করি যে বাংলা যে শব্দগুলো রয়েছে আমরা কিন্তু বলতে গিয়ে অভ্যস্ত, কিন্তু সংস্কৃত যে শব্দ রয়েছে সংস্কৃত শব্দের যখন আমরা প্রকৃতি প্রত্যয় করব তখন কিন্তু আমরা এই সংস্কৃত শব্দের সাথে কিন্তু আমরা অভ্যস্ত না, সুতরাং আমাদের এই সংস্কৃত বিষয়গুলো কিন্তু আবার আলাদাভাবে দেখার চেষ্টা করতে হবে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে বাংলা কৃত প্রত্যয়, বাংলা কৃত প্রত্যয়গুলো আসলে কি কি সেগুলো একটু খেয়াল করি। এখন প্রথম কথা হচ্ছে যে অন প্রত্যয় বা বাংলা ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়ে ক্রিয়াবাচক বিশেষ্য পদ গঠন করে, ক্রিয়াবাচক বিশেষ্য পদ গঠন করে কীরকম, এখানে কিছু উদাহরণ রয়েছে। দেখুন কে যদি আমরা আমরা যদি চিন্তা করি দেখুন, তারপর কি নাচন, হাসন, তো এই সবগুলোর ক্ষেত্রে কি রয়েছে, সে সবগুলোর ক্ষেত্রে একটা কী রয়েছে, একটা ধাতুমূল রয়েছে, একটা ক্রিয়ামূল রয়েছে বা ক্রিয়া প্রকৃতি, এগুলোর নাম হচ্ছে কি ক্রিয়া প্রকৃতি, এটার নাম হচ্ছে কি ক্রিয়া প্রকৃতি বা ক্রিয়ামূল, বা আমরা এটাকে ধাতু বলতে পারি, এটার নাম হচ্ছে কি, এটার নাম আমরা ধাতু বলতে পারি। তো এখন অন প্রত্যয় বাংলা ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়ে কিন্তু ক্রিয়ামূলকে বিশেষ্য পদ গঠন করে, ক্রিয়ামূলকে কিন্তু বিশেষ্য পদ গঠন করে থাকে। আচ্ছা, তো পরবর্তীতে একটু খেয়াল করি আরেকটা বিষয় মাথায় রাখি যে আমাদের এই ধাতুর ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা হস চিহ্ন বসবে, অবশ্যই এখানে খেয়াল করছে হস চিহ্ন বসছে, হস চিহ্ন, কিন্তু যদি সেটা একটা বিষয় বোঝায় বা সেটা যদি একটা বর্ণ থাকে সেক্ষেত্রে কিন্তু এটা হস চিহ্ন বসবে না। এখানে কিন্তু ক্ষয়ের নিচে হস চিহ্ন নেই, যদিও এখানে একটা ধাতু চিহ্ন রয়েছে, বাট ক্ষয়ের নিচে কিন্তু হস চিহ্ন বসবে না, ক্ষয়ের নিচে কিন্তু হর্স চিহ্ন বসবে না, ঠিক আছে। যদি দুইটা নর্মালি হচ্ছে কি হর্স চিহ্ন কখন বসে, দুইটা বর্ণ দুইটা একটা বা দুইটা বর্ণ মিলে কিন্তু এই ধাতু চিহ্ন গঠিত হয়, সর্বোচ্চ দুইটা বর্ণ একটা অথবা দুইটা বর্ণ মিলে হচ্ছে এই ধাতু গঠিত হবে, এবং ধাতুর আগে অবশ্যই একটা ধাতু চিহ্ন থাকবে, ধাতু চিহ্ন থাকবে, এবং দুইটা বর্ণের শেষের বর্ণতে সাধারণত শেষের বর্ণে কি করা হয়, একটা হর্স চিহ্ন হয়। অনেক সময় দুইটা বর্ণ থাকলে হর্স চিহ্ন হয় না, সেগুলো কারণ হচ্ছে মূলত স্বর বর্ণ যদি যুক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু হর্স চিহ্ন থাকে না। তো যাই হোক, এখানে আরও কিছু উদাহরণ রয়েছে, এখানে জাস্ট অন্ত আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো জাস্ট হচ্ছে মাথায় রাখবেন যে কৃত প্রত্যয়ের ক্ষেত্রে কি রয়েছে, নাম প্রকৃতি কি, ধাতু প্রকৃতি কি, নাম প্রকৃতি কি বা ক্রিয়ামূল কি, এই বিষয়গুলো একটু যদি জানেন তাহলে কিন্তু এই বিষয়গুলো একটু রিডিং করবেন, তাহলে মোটামুটি বাংলা কৃত প্রত্যয় এবং বাংলা তদ্ধিত প্রত্যয় সম্পর্কে একটা মোটামুটি বেসিক ধারণা কিছুটা হয়তো বা গ্রো করতে পারে, হ্যাঁ কিছুটা হয়তো বা গ্রো করবে। যাই হোক, তো অন্ত প্রত্যয় বাংলা ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়ে বিশেষণ পদ গঠন করে, কীরকম ছুটন্ত, হ্যাঁ ঘুমন্ত, দুরন্ত, চলন্ত, এগুলো সবগুলো হচ্ছে কি এগুলো কি বিশেষণ পদ কিন্তু গঠন করতে পারে, বাংলা ক্রিয়ামূলের সাথে কি যুক্ত হয়, অন্তযুক্ত হয়ে ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়ে কিন্তু বিশেষণ পদ গঠন করে, তো এগুলো কিন্তু বিশেষণ পদ গঠন করছে। তো এখানে ঘুমন্ত, ঘুম, এগুলো কি ঘুম, ছুট, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল, এগুলোকে আমরা কি বলবো, ধাতু বা ক্রিয়ামূল। ঠিক একই রকম ডুবন্ত, উড়ন্ত, পরন্ত সবগুলোর ক্ষেত্রে কিন্তু কি ধাতু বা ক্রিয়ামূলের মাধ্যমে বিশেষণ গঠিত হয়েছে। তারপর রয়েছে স্বরিয়া প্রত্যয় ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়ে ক্রিয়াবাচক বিশেষ্য বা ভাববাচক বিশেষ্য কিন্তু পদ গঠন করা হয়েছে। তো এখানে উদাহরণগুলো একটু দেখে নেবেন। তারপরে কি কি রয়েছে, এখানে আরও অনেকগুলোই রয়েছে, অনেক বিষয় রয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু মোটামুটি আমাদের যে উদাহরণগুলো রয়েছে সেগুলো একটু দেখবো, আর পাশাপাশি আমাদের কাছে যে বইটা রয়েছে বইটা প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, আর বিগত প্রশ্ন কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আমরা কিন্তু সবসময় একটা কথা বলি যে আমরা কিন্তু কখনোই পণ্ডিত হতে আসি নাই, আমরা কি করতে আসছি, আমরা কিন্তু গ্রামারের উপর পিএইচডি করব না, আমরা যেটা করব যে পরীক্ষায় টিকার জন্য, পরীক্ষায় পাশের জন্য আমরা যেন একটা চাকরি পাই, দ্যাটস ইট। এই জন্য কিন্তু আমাদের যতটুকু শেখা দরকার আমরা ঠিক ততটুকুই শিখবো, আমরা একদম পিএইচডি করে ফেলতে চাচ্ছি না, ঠিক আছে। আমরা যে কোনো গল্পের উপর, এক রবীন্দ্রনাথ ঠাকুরের উপর যদি আপনি পিএইচডি করতে পারবেন, এক রবীন্দ্রনাথ ঠাকুর যে সাহিত্যগুলো লিখেছেন এক রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে আপনি মিনিমাম 2 বছর পড়াশোনা করেও শেষ করতে পারবেন না। তো আমরা এতটা পিএইচডি হইতে চাচ্ছি না, আমরা এতটা জ্ঞানী হইতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যতটুকু পড়লে আসলে পরীক্ষায় কমন পড়বে, যতটুকু পড়লে আসলে আমরা একটা চাকরি পাবো ঠিক ততটুকুই আমরা পড়তে চাচ্ছি। আমরা এখানে জ্ঞানী হওয়ার জন্য পড়াশোনা করছি না, আমরা জাস্ট একটা চাকরি হওয়ার জন্য, বাস্তবতা হচ্ছে এইটা। তো যাই হোক, আমরা বেশি জানবো না, যেটুকু জানবো যেন পরীক্ষার জন্য কমন পড়ে। ওকে, তো এখন ব্যাপার হচ্ছে এখানে আরও কিছু উদাহরণ রয়েছে, এই উদাহরণগুলো আমরা একটু দেখব, আর আমাদের স্লাইডে কিন্তু অনেকগুলোই
বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু দেয়া রয়েছে। আর বেসিক কথাবার্তা যেগুলো বলেছি মোটামুটি সেগুলো একটু ভালোভাবে পড়বেন, ভালোভাবে একটু শুনবেন, পারলে আবার ক্লাস করবেন, আর উদাহরণগুলো পরবর্তী একটু খেয়াল করবেন। যাই হোক, তো ই প্রত্যয় যুগে বাংলা ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়ে ক্রিয়াবাচক বিশেষ্য গঠন করা হয়। এখানে অনেকগুলো উদাহরণই রয়েছে। আমরা কিন্তু বাংলা কৃত প্রত্যয় এবং বাংলা তদ্ধিত অনেকটাই আমাদের কাছে ইজি মনে হয়। কেন? কারণ এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, বাংলা কৃতের ক্ষেত্রে এই যে এই ক্রিয়ার যে বিষয়গুলো বা চেনার যে শব্দগুলো, এই শব্দগুলো কিন্তু আমাদের মূলত পরিচিতি। হ্যাঁ, তো এই জন্য মোটামুটি আমাদের বাংলার কৃত প্রত্যয়টা অতটা সমস্যা হয় না, বা তদ্ধিত প্রত্যয় অতটা সমস্যা হয় না। যাই হোক, তো এখানে আরও উদাহরণ রয়েছে, এই উদাহরণগুলো আমরা একটু দেখবো, আমাদের আরও স্লাইডে আরও অনেক কিছু রয়েছে। আচ্ছা, এগুলো সবগুলো একটু বাংলা কৃত প্রত্যয় আমি যেটুকু বেসিক জানিয়েছি বা জানার চেষ্টা করেছি, আমার জায়গা থেকে যতটুকু আমি বুঝি আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করেছি, এ হচ্ছে বিষয়। পরবর্তীতে একটু খেয়াল করি, আমাদের এখানে আরও উদাহরণ রয়েছে, আপনারা স্লাইডে একটু দেখে নেবেন। ওকে, তো এখানে বাংলা তদ্ধিতের কিছু বিষয় রয়েছে। তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে কিন্তু আমরা জেনেছি কি, আমরা কিন্তু জেনে আসছি যে প্রকৃতি এবং প্রত্যয়, প্রকৃতি হচ্ছে নাম প্রকৃতি, ক্রিয়ার প্রকৃতি আমরা জেনে আসছি। নাম প্রকৃতির ক্ষেত্রে আমরা নর্মালি কি নামের সাথে সম্পৃক্ত যদি হয় সেক্ষেত্রে তদ্ধিতান্ত, তাই না? তদ্ধিত বা তদ্ধিত প্রত্যয়। এখন কথা হচ্ছে এখানে সরিয়া সরিয়া প্রত্যয় যোগে অবগাথ্যে, তারপর কি বৃহদার্থে, এখানে অনেকগুলো বিষয় রয়েছে, যে বিষয়গুলো আসলে কি চোর যোগ চোরা, তো এখানে হচ্ছে অবগাথ্যে বোঝানো হচ্ছে। তারপর কি কেষ্ট যোগ ক্রেষ্টা, অবগাথ্যে বোঝানো হচ্ছে। তো এখানে একটা প্রত্যয় রয়েছে, এটা হচ্ছে কি একটা প্রত্যয়, আর এটা হচ্ছে কি চোর হচ্ছে কি একটা প্রকৃতি। এটা হচ্ছে কি চোর হচ্ছে একটা প্রকৃতি, তার মানে কি এটা একটা চোর একটা নাউন, তার মানে এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, রাইট? এটা হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়। তো এখন ডিঙ্গি থেকে ডিঙ্গা, তো এরকম আরও বিষয় রয়েছে। তারপর কি তাতে থেকে তার, এই সবগুলো অর্থ কি, এখানে অনেকগুলো উদাহরণগুলো রয়েছে, আমি সবগুলো উদাহরণ পড়ছি না, আপনারা একটু দেখে নেবেন, একটু পরবর্তীতে স্লাইড থেকে রিডিং করে নেবেন। তারপর আয় প্রত্যয় যোগে কি হয়, ভাববাচক বিশেষ্য গঠনে, তারপর কি আদরার্থে, স্ত্রী বা পুরুষবাচক শব্দের বিপরীত বোঝাতে, এই সবগুলো বোঝাতে কিন্তু আয় প্রত্যয় ব্যবহৃত হয়ে থাকে। তারপরে একটু খেয়াল করি, এখানে অনেকগুলো স্লাইডে রয়েছে আমি, আম, আমো, তো এই বিষয়গুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু নর্মালি বিভিন্ন আপনাদের কাছে যে বইটা রয়েছে সেগুলোতে দেওয়া রয়েছে, ঠিক আছে? এগুলো নিয়ে অত প্রেশানি হওয়ার দরকার নাই, আপনারা জাস্ট একটু দেখে নেবেন। হ্যাঁ, আমার যে ক্লাসগুলো রয়েছে আপনি যদি মনে করেন যে আপনি ক্লাসটা বুঝতে পেরেছেন, ওকে ফাইন, আর যদি না বোঝেন আপনি চাইলে পরে আবার টেনে বুঝতে পারেন, আপনি টেনে গিয়ে আবারও ক্লাস করতে পারেন। আর যদি ক্লাস ভালো না লাগে আপনার দেখার প্রয়োজন নাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন ব্যাপারটা হচ্ছে যে সব কিছু নির্ভর করবে আপনার উপরে, আপনার যদি ভালো লাগে আপনি ক্লাস করবেন, ভালো না লাগলে ক্লাস আপনার করার দরকার নাই, বোঝার দরকার নাই, এ হচ্ছে বিষয়। তো এখন কথা হচ্ছে যে অনেকে অনেক বিষয়ে হয়তো বা মনে হইতে পারে যে আমি অনেক বেশি বুঝি। হ্যাঁ, আপনি অবশ্যই বুঝতে পারেন, আমি ক্লাস নিচ্ছি বিধায় এইটা না যে আমি সব জানতা। হ্যাঁ, আপনি হয়তো বা আমার থেকেও বেশি জানেন, আমার থেকেও বেশি পারেন। হ্যাঁ, অবশ্যই হয় এরকম, এবং আমি যে ক্লাস নিচ্ছি বিধায় আমি সব কিছু জানি, ব্যাপারটা মোটেও সেরকম না। হ্যাঁ, আর মানুষ মাত্র ভুল হয়, মানুষের আমার হয়তো বা কোনো অপারগত থাকতে পারে। হ্যাঁ, তো ব্যাপারগুলো হচ্ছে যে আমরা কখনোই কাউকে হার্ট করে কখনোই কথা না বলি, আমরা সবাই এখানে শিখতে আসছি, শিখি। হয়তো বা এমন হয় আপনি আমার থেকে অনেক বেশি জানেন, অনেক বেশি জানেন, বাট সেটা নিজের মধ্যে রেখে আপনি চেষ্টা করেন নিজেকে ডেভেলপ করার। আর আমি যতটুকু জানি, যতটুকু পারি আমার জায়গা থেকে আমি কিন্তু আপনাদেরকে সেভাবে বোঝানোর ট্রাই করছি। যাই হোক, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, তো তারপরে আরও অনেক বিষয় রয়েছে, এখানে একটু খেয়াল করে দেখবেন, ভাব অর্থে বা ই প্রত্যয় যোগে যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু দেখে নেবেন। আমি সবগুলো দেখাচ্ছি না, জাস্ট একটু ভাব অর্থে, তারপর কি মালিক অর্থে, বৃত্তি বা ব্যবসায় অর্থে, এই বিষয়গুলো বোঝানো হচ্ছে। তো আরেকটা বিষয় মাথায় রাখবেন যে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে আপনারা যারা ক্লাস করছেন 8 থেকে 9, 10, 100 জন ক্লাস করলে তার 90 জনই কিন্তু এই অধ্যায়টি স্কিপ করে যান। আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারেন, আপনি বুয়েট থেকে পড়তে পারেন, ঢাকা ভার্সিটি, যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো ইউনিভার্সিটিতে পড়তে পারেন, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আপনি প্রত্যয় সব কিছু জানেন। ইভেন আমি এইটা বলবো যে আপনি 90% স্টুডেন্ট এই অধ্যায়টা সম্পূর্ণ স্কিপ করে যায়। আমি চ্যালেঞ্জ দিলাম এটা। হ্যাঁ, আপনি অক্সফোর্ডের স্টুডেন্ট হতে পারেন, কোনো সমস্যা নাই, বাট আমি বলবো যে এই অধ্যায়টা আপনি যেটা 10 বছরে শিখতে পারেননি, 5 বছরে শিখতে পারেননি, সেটা আমি একটা ক্লাসে শেখাবো, 1 ঘন্টায় শেখাবো, আমি এত ভালো টিচার না। আর আপনি এটাও মনে করেন না যে 1 ঘন্টায় টিচার একদম সব শেষ করে ফেলবে, 3 ঘন্টায় টিচার সব শেষ করবে, ব্যাপারটা মোটেও সেরকম না। আমরা জাস্ট এখানে শিখতে আসছি, আমাদের জায়গা থেকে যতটুকু পারি আমরা শেখার চেষ্টা করব, কোঅপারেট করব।
তো এখন কথা হচ্ছে আমরা কাউকে আক্রমণাত্মকভাবে কথা না বলি, আমরা জাস্ট শেখার চেষ্টা করবো, দ্যাটস ইট। হ্যাঁ, আমরা দিন শেষে শিখতে চাই না, আমরা দিন শেষে একটা চাকরি চাই। বাস্তবতা হচ্ছে এইটাই। আমরা চাই একটা সরকারি চাকরি হোক, নিবন্ধন সেটা সেটা যে কোনো ধরনের ফার্স্ট ক্লাস জব হোক, দ্যাটস ইট, এইটাই। আমরা কিন্তু কখনোই পিএইচডি করতে চাই না, আমরা কিন্তু কখনোই একজন গবেষক হতে চাই না। তো আমাদের চাকরিতে টিকার জন্য যেটুকু দরকার মূলত আমরা সেইটুকু আমাদের জায়গা থেকে যতটুকু পারি আমরা আমাদের মতো কিন্তু শিখবো সেগুলো। তো যাই হোক, তারপরে খেয়াল করি এখানে আরও অনেক বিষয় রয়েছে। এগুলো আমি ওইভাবে পড়াচ্ছি না বা দেখাচ্ছি না, জাস্ট এখানে অনেক স্লাইড দেওয়া থাকবে, আপনারা একটু দেখে নেবেন। তারপর কি বিভিন্ন প্রত্যয়যোগে শব্দ রয়েছে, উ প্রত্যয়যোগে, তারপর কি উপ প্রত্যয়যোগে, আরি আরি, তারপর কি আরু প্রত্যয়যোগে, বিশেষণ গঠনে, এগুলো অনেক বিষয় রয়েছে। হ্যাঁ, প্রকৃতি প্রত্যয় একদিনে 1 ঘন্টার ক্লাসে শেষ করার বিষয় না, এটা মাথায় রাখতে হবে। প্রকৃতি প্রত্যয় কখনোই একদিনে 1 ঘন্টায় ক্লাস শেষ করে বোঝার বিষয় না, খুবই ক্রিটিক্যাল একটা টপিক এটা। যাই হোক, তারপর আরও অনেক বিষয় রয়েছে। এই সবগুলো স্লাইডগুলো আপনারা একটু দেখে নেবেন। এই স্লাইডগুলো আমরা যে স্লাইডগুলো পড়েছি ওকে, এখানে যে স্লাইডগুলো রয়েছে এই স্লাইডের যে উদাহরণগুলো দেওয়া রয়েছে, আপনি চাইলে এই উদাহরণগুলো আপনি একটু আয়ত্তে নিয়ে আসবেন। আর আরেকটা কথা হচ্ছে যে যারা নর্মালি এই প্রকৃতি প্রত্যয় অধ্যায়টা মাথায় ঢোকে না, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে আপনি কিছু না পারেন অন্তত আপনি বিগত প্রশ্নগুলো একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করুন। আপনি বিগত প্রশ্ন একটু বুঝে বুঝে ব্যাখ্যা সহকারে পড়ার চেষ্টা করবেন, দেখবেন যে ওখান থেকেও অনেক সময় কমন চলে আসে। ঠিক আছে, অনেক সময় কিন্তু কমন চলে আসবে। তো সুতরাং বেশি বেশি হচ্ছে টেন্সড হওয়ার কোনো দরকার নাই। আচ্ছা, তো যাই হোক, আমাদের আজকের ক্লাস প্রকৃতি প্রত্যয় মূলত এই পর্যন্ত থাকবে। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আরও প্রকৃতি প্রত্যয়ের উপর 2টা ক্লাস রেখেছি। আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে, আমার জায়গা থেকে যতটুকু পারি, আমার ছোট্ট নলেজে, ছোট্ট জ্ঞানে যতটুকু পারি আপনাদেরকে প্রোভাইড করার জন্য। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।